আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল আমরা যে রোড টু পিএমপি সেশন স্টার্ট করেছি, আজকে আমাদের ফোর্থ ক্লাস। যদিও ফার্স্ট ক্লাস ছিল আমাদের ওরিয়েন্টেশন এবং হিসেবে বলা যায় থার্ড ক্লাস। তো এই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করেছি, এবং কিভাবে আমাদের এক্সামের সামনে আমরা সবাই মিলে এবং যারা যারা প্ল্যান আছে এক্সাম সহজে দিতে পারি এই বিষয়গুলো নিয়ে। ইন বিটুইন আমাদের ডে টু ডে লাইফে আইটি রিলেটেড যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আসে সেই বিষয়ের উপর বেস করে আমরা আমাদের এই প্রতিদিনের ডিসকাশনের সাথে ইনক্লুড করছি। আশা করছি আমাদের সবার প্রিয় মানুষ ইয়াসিন আল নুরি ভাই, যিনি আইটিএলস এর জন্য প্রচুর সময় দিচ্ছেন শুরুর থেকেই, অনেক বিজি শিডিউল থেকে, ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রম সার্থক হবে যখন আমাদের মধ্যে অনেকেই সাকসেসফুলি পিএমপি সার্টিফিকেশন অ্যাচিভ করতে পারবে। ইভেন কি আমাদের প্রতিদিনকার লাইফে আমরা আমাদের আইটি রিলেটেড এন্টারপ্রাইজ সিস্টেম, তো অন্যান্য সকল অ্যাপ্লিকেশনের উপর বেচ করে যখন আমরা আমাদের প্রজেক্টকে সাকসেসফুলি রান করতে পারবো, আমাদের টিমকে গাইড করতে পারবো প্রজেক্ট রান করার জন্য, সেটাই আমাদের জন্য আইটিএলস এর জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট বলা যায়। তো থ্যাংক ইউ এস এন আল নুরি ভাই। আশা করছি আজকের এই সেশনটা আরো ইন্টারেক্ট হবে, আর আপনারা যারা আছেন অবশ্যই রেসপন্স করবেন। ভাই যখন কোশ্চেন করে বা কোনো কিছু জানার থাকলে হ্যান্ড রেজ করে অবশ্যই জানবেন, আর আমরা সবাই মিলে আলোচনা করবো ইনশাল্লাহ। নুরি ভাই প্লিজ একটু স্টার্ট করেন কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ ফখরুল ভাই। স্টার্টিং দিস টুডেজ সেশন। তা আমাদের প্রতিদিনের মতোই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের সেশনে জয়েন করার জন্য। এখনো দেখতে পাচ্ছি যে আমাদের আরো কিছু পার্টিসিপেন্ট এখনো জয়েন করেন নাই, যেহেতু কিছু নতুন পিপুল আসছেন, তাদেরকে দিয়েই 22 জন। হোপফুলি দে উইল বি জয়েন উইথ ইন দ্য শর্ট টাইম। ওকে ওকে, আমরা একটু রিক্যাপ সেশন করি। তা আজকে আপনাদের একটা আমি ছোট্ট অ্যাক্টিভিটিস দেবো, সেটা হলো যে আমরা একটু আমাদের এই প্রোগ্রামটাকে বা আমাদের এই সেশনটাকে আরো এনগেজ করার জন্য আমরা একটু টিম বিল্ডিং করব, যে হচ্ছে যে ছোট ছোট স্মল স্মল টিম করবো, মানে প্রতি টিমে 4 জন করে থাকবে। এটা হবে যে আপনাদের চয়েসে, আপনারা যার সাথে কমফোর্ট ফিল করেন বা যাকে আপনারা মনে করেন যে আপনাদের টিমের টিম মেম্বার করতে হবে, তাদেরকে নিয়ে আপনারা একটা টিম করবেন এবং টিমের একটা সুন্দর নাম দিবেন। হ্যাঁ, নাম দিয়ে এটা নেক্সট ক্লাসে আমরা এই টিমকে আবার আমরা আমাদের ইন্ট্রোডিউস করবো আর কি, যে এই টিমের মেম্বার এই কয়জন, এই টিমের নাম এটা। হ্যাঁ, টিম গঠন করার পিছনে কিছু লজিক আছে, যে আমাদের এই সেশন গুলা আপনি এই টিএমপি পড়াটা আসলে ওয়ান টু ওয়ান পড়াটা খুব মুশকিল এবং খুব কমপ্লেক্স আর কি হয়। দেখা গেল যে একা একা এটা সবকিছু অ্যাবজর্ব করা যায় না। আমরা যদি ডিসকাশনের মাধ্যমে এটা করি, তাহলে আমাদের দ্রুত আমরা লার্ন করতে পারবো এবং এটা আমাদের গ্র্যাব করতে সহজ হবে। এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো যে এই যে দেখেন, আজকে আমরা আহ আহ, কতজন জয়েন করছি? 23। আমাদের হয়তো 30 পিপুল জয়েন করার কথা, বা অ্যাটলিস্ট 25 পিপুল জয়েন করার কথা। আমরা এই টিমের যে মেম্বার থাকবে, টিমের একজন কোঅর্ডিনেটর থাকবে। কোঅর্ডিনেটরের কাজ হবে যে অন্য টিম মেম্বারদেরকে আরো কিভাবে এই সেশনে আরো ইনগেজ করা যায়। হ্যাঁ, টাইমলি সেশনে জয়েন করা, যদি না আসে কেন আসছে না, বা একটু জাস্ট হাই হ্যালো করা, তারা যেন এই টিমে জয়েন করতে পারে। হ্যাঁ, তা থ্যাংক ইউ। আমরা এই কাজটা নেক্সট উইকে করব, এবং কে কোঅর্ডিনেটর হবেন, টিম মেম্বার কারা হবেন, টোটালি আপনাদের চয়েস। এটা কোনো আমাদের দিক থেকে কোনো এ নাই যে এই মেম্বারকে এই টিমের অন্তর্ভুক্ত হতে হবে। আমরা নেক্সট সেশনে এই স্মল টিম নিয়ে আমরা কথা বলবো, শুধুমাত্র ফর পিএমপি এক্সাম প্রিপারেশন টিম আর কি। আমরা 4 জনের বেশি মেম্বার কেউ নিব না, 4 জন করে একটা টিম বিল্ড আপ করবো এবং এই টিমের একটা সুন্দর নাম দিব আমরা, যে যেমন ভাবে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের আজকে একটু রিক্যাপ করি, যেহেতু আমরা লাস্ট সেশনটাতে জয়েন করতে পারি নাই। তো আমি একটু অন্যভাবে আজকে রিক্যাপ সেশনটা করতে চাচ্ছি। চিটাগং ডিভিশনের হোম ডিস্ট্রিক্ট এরকম কেউ কি আছেন? হ্যাঁ, যিনি আমি আমার আছি ভাই। আগের আগের 2 ক্লাসে পার্টিসিপেট করছেন? তালেব তালেব ভাই তো করছেন আগে, না? না, আমি আসলে প্রথম ক্লাসে করছিলাম, সেকেন্ড ক্লাস মিস করছিলাম, প্রথম ক্লাস তো পুরোপুরি করা হয়নি।
মানে দেড়টা দুইটা করতে পারছেন এরকম কে আছেন? আমার একটা আর্জেন্ট কল আসছে, 1 মিনিট। হ্যাঁ, সরি প্লিজ। চিটাগং এর যে কোনো একজন আপনি বলেন যে যে দুইটা ক্লাসই করছেন বা এরকম প্রথম থেকে আছেন, কেউ আছেন এরকম? আচ্ছা, আমরা একটু তাহলে দেখে যাই। মাহিন খুলনা ভাই ছিল মনে হয়। মাহিন ভাই মনে হয় খুলনা senior। খুলনা পাঁচ ডিভিশনের কেউ আছেন? খুলনার আছে ভাই, ঝিনাইদহ। ওকে, শফিকুল ভাই, আপনি ক্লাস করছিলেন আগের দুইটা? জি জি ভাই, ফার্স্ট ক্লাস থেকে ছিলাম। ওকে, ঠিক আছে। আপনি একটা এবার রাজশাহী বিভাগের কেউ আছেন, মানে বৃহত্তর রাজশাহী বিভাগ? ভাই আমি আছি। তহিদ ভাই, থ্যাংক ইউ তহিদ ভাই। তহিদ ভাইকে পাওয়া গেছে। তহিদ ভাই আমাদের পুরনো লোক, আমরা জানি। তাহলে তহিদ আমিও ভাই আছি আর ভাই, শফিক ভাই। রাজশাহী। আচ্ছা, আচ্ছা আহমেদ হোসেন, গুড। ওকে, একজন হলেই হবে। হ্যাঁ, যে আমরা তহিদ ভাইকে ঠিক আচ্ছা, করলাম ঠিক আছে। যেহেতু উনি আগে হ্যান্ড রেজ করছেন। তো তহিদ ভাই আর শফিক ভাই, আপনারা দুইজন লাস্ট ক্লাসে রিক্যাপ করবেন। এবং ঢাকার কেউ আছেন একজন? ঢাকার যে কেউ একজন একটু হ্যান্ড আমাদেরকে একটু ওই দেন প্লিজ। ঢাকার কেউ একজন? ঢাকার কেউ নাই এত বড়? আমি তো ঢাকা বলতেছি না, যে ঢাকা অনেক হবে দিকে। ঢাকার কেউ নাই? ওকে, ঠিক আছে। আমরা আহমেদ হোসেন ভাইকে আমরা অবজারভার হিসেবে রাখবো। আর তহিদ ভাই আর শফিক ভাই, তহিদ ভাই আপনি ওনাকে কোশ্চিন করবেন। গত লাস্ট 2 সেশনে যেটা হয়েছে, আপনি র্যান্ডমলি যে কোনো কোশ্চিন করতে পারেন প্লিজ। ভাইয়া বুঝি নাই, আরেকবার বলেন। আমি বলতেছি যে লাস্ট 2 সেশনে আপনি যা শিখছেন জি জি। সেটার উপরে আপনি আমাদের ওই যে শফিক ভাইকে কোশ্চিন করবেন যে হোয়াট ইজ প্রজেক্ট, বা আপনার মনে যা আসে, হোয়াট ইজ ডেলিভারেবল, আপনি এইভাবে কোশ্চিন করেন ওনাকে। আর আমাদের হোসেন ভাই হচ্ছে, আহমেদ হোসেন ভাই অবজারভার হিসেবে থাকবে যে আপনারা দুজন কি ঠিক বলতেছেন না ভুল বলতেছেন, না অন ট্র্যাকে আছেন না কি আছেন। প্লিজ আমরা রিক্যাপটা এইভাবে করব। আচ্ছা, হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রজেক্ট? প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? হ্যাঁ, শফিক ভাই আপনি অ্যান্সার করবেন প্লিজ। আর আহমেদ হোসেন ভাই আপনি একটু অবজার্ভার হিসাবে থাকবেন, যে ভুল যদি বলে আপনি আর এটাকে সংশোধন করে দিন। একটা টাইম লাইন থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে, রেজাল্ট ওরিয়েন্টেড অবশ্যই। ওকে, দেন আমরা একটু স্পিড আপ করবো। হ্যাঁ, মানে আমরা হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা 40 তে প্রজেক্ট আমাদের হইতে হলে অবশ্যই টাইম লাইন থাকতে হবে, এবং প্রজেক্টের অবশ্যই গোল থাকতে হবে, এবং অবশ্যই রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হবে। আর কিছু কেউ মিস করছে? আচ্ছা, আমি কি পরবর্তীতে যাব? হ্যাঁ, প্রজেক্টের পরবর্তীতে আমি বাজেট। যদি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন। বাজেট থাকতে, রাইট, বাজেট, অবশ্যই বাজেট থাকতে হবে। আর আমরা বাদ বাকি যাদেরকে জিজ্ঞেস করতেছি না এই মুহূর্তে, তারা কিন্তু অ্যাটেন্টিভলি শুনবেন ওনাদেরকে। হ্যাঁ, এটা উদ্দেশ্য হলো যে রিক্যাপ করা, যারা আজকে নতুন আসছেন বা কোনো ক্লাসে মিস ছিলেন বা অমনোযোগী ছিলেন, বা আপনি মনোযোগী থাকলেও এখন আপনার এটার জন্য আপনার একটা রিভিশন হবে। ঠিক আছে, আমরা সবাই মনোযোগী হবে এবং মনোযোগ দিয়ে শুনবো ওনারা দুইজন কি কোশ্চিন করতেছেন, কি অ্যান্সার দিতেছেন। আমাদের যদি কোনো ভুল অ্যান্সার দেয়, অবজারভার ওটাকে আপনার কারেক্ট করে দিবে। প্লিজ কন্টিনিউ তহিদ ভাই। আচ্ছা, হোয়াট ইজ ট্যাঞ্জেবল অর ইনট্যাঞ্জেবল? শফিক ভাই আপনি মিউট আছেন, প্লিজ। সরি আপনার সরি, আপনার ট্যানজেবল। বারবার মিউট হ্যাঁ, করার দরকার নাই। আচ্ছা, ট্যানজেবল মিনস হলো সাপোজ এরকম যে ব্যাপারটা, যে যেগুলো মানে দেখা যাচ্ছে বা কাজ করা যাচ্ছে। ইনট্যানজেবল হলো অদৃশ্য যেটা, বাট ভ্যালুয়েবল, গুডউইল বলা যেতে পারে। আমি কি ঠিক বলছি? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি না ঠিকই বলছেন। আপনি গুডউইল একটা, এটা হলো ইনট্যানজিবল। আর ট্যানজিবলটা আপনি বলছেন যে ছোঁয়া যায়, মানে সফটওয়্যার কেপিআই হইতে পারে, রিলেটেড কোনো বা কিছু আমাদের হলে। কোনো হার্ডওয়্যার হইতে পারে, কম্পিউটার হার্ডওয়্যার, বা যেগুলো ওকে, জাস্ট থ্যাংক কাজ ভ্যালু ইউ। করা থাকতে যাবে হবে, ভ্যালু। বোঝা যায়। হ্যাঁ, ওকে, তহিদ ভাই নেক্সট। আচ্ছা,
প্রজেক্ট ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সি গুলো কি কি? ইম্পর্টেন্সলি মানে ভাই কেন এই আসলে কোশ্চেনটা প্রজেক্ট ম্যানেজমেন্টটা দরকার, প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন দরকার, ওকে মানে না হলে কি ওকে হবে ওকে এবং ওকে হলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, কোনো একটা কাজ প্রজেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে যখন আসবে তখন কি হবে যে এটা জাস্ট আমরা শুরুতেই একটা টাইমলাইন সেট করব, বাজেটিং করব, দেন যদি ম্যান পাওয়ার এঙ্গেজ করতে হয় ম্যান পাওয়ার এঙ্গেজ করব, কোনো সফটওয়্যার লাগলে সেই স্পেসিফিক সফটওয়্যারটা আমরা এনশোর করব, দেন এইটা আমরা মনিটরিং এ রাখবো, দেন কোনো না এটা কারেকশন। উনি বলতেছেন যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আপনি করেন তাহলে আপনি কি সুফল পাবেন, আর যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রপারলি না করতে পারেন তাহলে আপনার কি সমস্যা হবে, কি সমস্যা হবে। প্রবলেম হবে, এইটা বলতেছি আচ্ছা প্রবলেম। আচ্ছা, এইটা হলো যে প্রজেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে যদি আমরা কোনো একটা প্রজেক্ট ম্যানেজার দ্বারা আমরা যদি কোনো একটা টাস্ক বা কোনো একটা নতুন কিছু নিয়ে আসতে চাই, তাহলে যেটা হবে কি আমরা এটা প্রপারলি মনিটরিং করতে পারবো। প্রজেক্ট ম্যানেজমেন্টের যে গাইডলাইন গুলো ফলো করে আমরা প্রজেক্টটা কি অবস্থা, কি স্ট্যাটাস, কোনো কারেকশন থাকলে আমরা ওইটা কারেকশন করে নিতে পারবো। জাস্ট যদিও আমি পুরাটা আসলে ওইভাবে পড়তে পারি নাই, জাস্ট আমি লাস্ট ক্লাসের উপরে যেটা মানে ওইটাই রিভিউ করছি, মানে ওইটাই রিমেম্বার করার চেষ্টা করছি। তহিদ আমি ভাই একটু আপনি বলি। কি এটা ক্লিয়ার হ্যাঁ, করে দিতে পারবেন জি প্লিজ? জি 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 আচ্ছা, তহিদ ভাই জি বলেন। জি। ওকে তুহিন ভাই বলেন, হ্যাঁ সমস্যা নাই, যদি কেউ হ্যাঁ, বলতে চান এডিশনালি গুড। ভাই আমি বলবো নাকি? হ্যাঁ বলতে পারেন, সমস্যা নাই, বলেন। আচ্ছা, ইম্পর্টেন্স নিয়ে একটু বলা হলো। স্পিডি করবো আমরা, হ্যাঁ জি, মানে এত ফর্মাল হওয়ার দরকার নেই, আমরা স্পিডি করব, দ্রুত চলে যাব আর কি, রিক্যাপ তো। বিজনেস অবজেক্টটাকে মিট করতে হবে। তারপরে হলো আপনার প্রবলেম গুলো রিসলভ করতে হবে, ইস্যু এবং প্রবলেম গুলো রিসলভ করতে হবে। তারপরে স্টক হোল্ডারের স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন করতে হবে। তারপরে হলো করতে হবে না মানে হবে, আপনি যদি হবে। প্রজেক্ট জি, ম্যানেজমেন্ট করেন তাহলে এই বেনিফিট গুলা পাবেন। এবার বেনিফিট দু তো একটা পাবেন। বলেন মানে কি বেনিফিট হবে না। আহ, মনে আমরা আসতেছে ধরেন না ভাই কস্ট এখন। কস্ট কস্ট ওভার রান করবে, তাই না? জি এই জি জি জি, কস্ট কস্ট, এটা তো শিডিউল, এই কস্ট। দুইটা আপনার এর মধ্যে থাকতেই হবে, হ্যাঁ জি, যে কস্ট ওভার রান করবে, স্টক আপনি হোল্ডাররা বিল সাইন করবেন, মনোক্ষুণ্ণ হতে পারে। পুর কোয়ালিটি হবে, আনস্যাটিসফাইড স্টক হোল্ডার। স্টেক হোল্ডার হবে, জি জি রাইট? জি ওকে নেক্সট কোশ্চিন, এবার শফিক ভাই আপনি তহিদ ভাইকে দু একটা কোশ্চিন করেন। শিওর ভাই। জি একটু দ্রুত করতে হবে আউটপুট আমরা। আউটপুট এবং আউটকামের ভিতরে জাস্ট পার্থক্যটা কি? ওকে থ্যাংক ইউ তহিদ ভাই, সুন্দর কোশ্চিন আচ্ছা, করছে, বলেন। আউটকাম হলো একটা প্রজেক্টের আউটকাম হলো ওটা, ওই আউটকামটা হলো ভ্যালুয়েবল হইতে হবে আর কি। ওই আউটকামের ভ্যালু থাকবে আর আউটপুটের ভ্যালু থাকবে না। এখানে একটা ব্রিজের আমরা উদাহরণ সেদিন দেখছিলাম, যে ব্রিজ করা হয়েছে কিন্তু রাইট রাইট সেটাতে রাইট, রোড ছিল সেটাতে না, যে রোড ছিল মানে না। কানেক্টিং রোড গুলো ছিল না। জি 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 জি, কানেক্টিং রোড ছিল না, এটা আউটপুট আউটপুট, আসছে বাট এটা কিন্তু আউটকাম আউটকাম না। আসেনি। ব্রিজটা হলো আউটপুট কিন্তু আউটকাম না। রেজাল্ট প্রজেক্ট ওরিয়েন্টেড হলে সেটা ভালোভাবে শেষ আউটকাম। হয়েছে, প্রজেক্ট হয়তো অন টাইমে হয়েছে, অন বাজেটে হয়েছে, বাট দেখা গেল যে এটা আপনি আউটকাম নাই, কোনো ইউজ হচ্ছে না, প্রজেক্টের যে বেনিফিট পাওয়ার কথা আপনার যাদের জন্য করছেন ভ্যালু দিচ্ছে না এখন, হ্যাঁ এটা হতে পারে। ঠিক আছে থ্যাংক ইউ, আরেক অন্য কোশ্চিন করেন। আরেকটা যদি আমরা যাই, ডিটারমিনেশন অফ প্রজেক্ট সাকসেস, যেটা বা প্রজেক্টের সাকসেসের মেজারটা আমরা কিভাবে, প্রজেক্টের সাকসেস এটা আমরা কিভাবে মেজার করতে পারি? এক্স্যাক্টলি, গুড গুড কোশ্চিন, প্লিজ রোহিত ভাই। প্রজেক্টটা ক্লোজ হইতে হবে আর কি। হ্যাঁ, মানে বলেন আর আর কি আছে? আরো দু একটা আছে না, বলেন যে কিভাবে আপনি বুঝবেন যে প্রজেক্টটা সাকসেস হবে। সাকসেসফুলি তিনটা হ্যান্ড আমরা অফ। তিনটা কোশ্চিন করতে বলতেছি, কোশ্চিন আমরা বলছিলাম যে হাউ ডাজ সাকসেস লুক লাইক ফর দ্য প্রজেক্ট, না? আবার আপনি সাকসেসটা কিভাবে মেজার করবেন, তাই না?
তারপরে হোয়াট ফ্যাক্টরস মে ইম্প্যাক্ট, মানে কোন ধরনের ফ্যাক্টর গুলো আপনার ইম্প্যাক্ট করতে পারে। এই যে এটা, এই 3 ধরনের কোশ্চিন আপনাকে করতে হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু অন্য দুইজনের কাছে যাব। থ্যাংক ইউ তৌহিদ ভাই এন্ড শফিক ভাই, ধন্যবাদ। আপনাদের সুন্দর থ্যাংক পার্টিসিপেশনের ইউ জন্য। থ্যাংক ইউ ভাই। অন্য দুইজন, যে কোনো দুইজন প্লিজ, উইলিংলি কে দুইজন আসতে চাচ্ছেন আসসালামু একটু আলাইকুম প্লিজ। ইয়াসিন ভাই, আমি শাহজালাল পলাশ ভাই, থ্যাংক পলাশ ইউ, গুড। বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহজালাল পলাশ ভাই বলেন, আপনার সাথে আরেকজন কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সুলতান ভাই আছেন না? থ্যাংক ইউ সুলতান ভাই, প্লিজ গো হেড। প্রথমে আমরা পলাশ ভাইকে দিই, ফ্লোর দিই। পলাশ ভাই প্লিজ। আমি কি কোশ্চেন করবো সুলতান ভাইকে নাকি? হ্যাঁ, কোশ্চেন করেন সুলতান ভাই। বলেন ভাই, ইজি প্রশ্ন করেন। আচ্ছা, প্রজেক্টের একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের আপনার আমি বেসিকটাই বলি আর কি। প্রজেক্ট ম্যানেজমেন্টের ধাপগুলা কি কি, কয়টা ধাপ এবং সেই ধাপগুলা কি কি? ওকে ফাইন। একটা Good প্রজেক্ট question, good question. যদি একটা হ্যাঁ। প্রজেক্ট কমপ্লিট করতে হয়, প্রথম হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশন। ওকে, ইনিশিয়েশন পর হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট প্ল্যানিং এর পরে হবে প্রজেক্ট এক্সিকিউশন। এক্সিকিউশনটা যখন স্টার্ট হবে এটাকে সবসময় মনিটরিং এর মধ্যে রাখতে হবে, রাইট? দেন হচ্ছে Okay. প্রজেক্ট ক্লোজিং। থ্যাংক ইউ সুলতান ভাই, খুব সুন্দর Fantastic. ভাবে বলছেন। প্লিজ কন্টিনিউ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে একটা প্রজেক্টের মতো, মানে আমি একটা প্রজেক্ট করব, এখন প্রজেক্টের জন্য আমি একটা বিজনেস কেস স্টাডি করলাম। ওকে, তো এখন বিজনেস কেস স্টাডি যে করলাম, এটা কি প্রজেক্টের কোন গ্রুপের মধ্যে পড়বে, মানে প্রজেক্টের কোন অংশের মধ্যে এটা পড়বে, নাকি এটা প্রজেক্টের মধ্যে পড়বে না? গুড কোশ্চেন। বিজনেস কেস অবশ্যই একটা প্রজেক্টের মধ্যে পড়বে। এটা প্রজেক্টের হচ্ছে নলেজ এরিয়ার মধ্যে, নলেজ প্রজেক্টের যে নলেজ এরিয়াটা আছে এই পোর্শনের মধ্যে পড়বে আর কি। যেখানে আপনি বিজনেস কেসটা যদি আপনি এটা করতে চান, সেখানে আপনার স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে স্কেজুয়াল ম্যানেজমেন্ট। ওনার কোশ্চেনটা ছিল কি যে No, বিজনেস no. কেসটা কি প্রজেক্টের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না, ইয়েস অর নো যদি বলা হয়, No, no. শর্টে No. আপনার অ্যানসার কি হবে? নো। ইয়ে ভাই, এটা নো হবে। এটা নো হবে, হ্যাঁ, কারণ এটা এই আসলে প্রজেক্ট আপনার এখন অনেকেই- স্টার্টই হয়। প্রথম দিকে অনেকে এটাকে একটু আসলে মানে কনফিউজ হয়েছে। কনফিউশন, হ্যাঁ কনফিউশন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক রাইট আছে। রাইট। সুলতান ভাই আপনি ওই জায়গা থেকে রাইটলি বলছেন, মানে কনফিউজিং বিষয়টা, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে নো। নো কারণ নো, হচ্ছে প্রজেক্টের ইয়াসিন ভাই আর- বলেছিল একটা জিনিস, এটা নিয়ে অনেক এবার কথাও এবার শেষ হয়েছিল। কোশ্চেন, পলাশ ভাইয়ের শেষ কোশ্চেন প্লিজ। পলাশ ভাই আপনার শেষ কোশ্চেন। আচ্ছা, শেষ কোয়েশ্চেন যদি বলি তাহলে বলবো যে আপনার প্রজেক্টের যে রিস্ক ম্যানেজমেন্ট, জি, রিস্ক ম্যানেজমেন্টটাকে আমরা কিভাবে কনসিডার করতে পারি? প্রজেক্টের মধ্যে রিস্ক থাকবে, রিস্কটাকে আমরা কিভাবে মিটিগেট বা কনসিডার করতে পারি? প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্টকে অ্যানালাইসিস করতে হলে আপনাকে আগে প্রজেক্টের স্কোপ এন্ড গোল এটাকে সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, আমরা রিস্কের এত ডেপথে যাই না এখনো, এই প্রশ্নটা আমরা একটু স্কিপ করি। হ্যাঁ, অন্য আরেকটা কোশ্চেন করতে পারি। সুলতান ভাই আপনি ওনাকে 2টা কোশ্চেন করেন, অনলি 2টা। অনলি 2টা। আমি যদি আমরা কোশ্চেন করব হচ্ছে যে আমাদের লাস্ট ক্লাসের মধ্যে যে কয়টা আচ্ছা, আপনার মনে হয় আর কি। লাস্ট ক্লাসের মধ্যে যদি আমরা একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে লাস্ট ক্লাসের মধ্যে আমাদের ছিল যে হচ্ছে প্রজেক্টের ক্লাসিফিকেশন গুলো কি? ক্লাসিফিকেশন বলতে কি সুলতান ভাই এটা বলছেন, ওই যে একটা যেমন ধরেন আপনার প্রথমে হচ্ছে পোর্টফোলিও থাকে, পোর্টফোলিও থেকে আপনার ইয়াগুলো হয়, পোর্টফোলিওর আন্ডারে আপনার ভাগগুলো কিসের হয়, প্রোগ্রাম ক্লাসিফিকেশন? হয়। হ্যাঁ, এটা একটু কনফিউজিং। জি, ক্লাসিফিকেশন বলতে কোনটা বোঝাচ্ছেন? নেক্সট কোশ্চেন প্লিজ। যেটা কনফিউজিং হবে ওটা বাদ, সাথে সাথে অন্যটাই যান। আরেকটা ছিল হচ্ছে প্রজেক্টের স্ট্রাকচার। হ্যাঁ, প্রজেক্টের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কিরকম হবে, উইক ম্যাট্রিক্স বা লাইক এরকম। প্রজেক্টের যে আমাদের যে একটা ইয়ে দেখাচ্ছিল যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার একটা দেখাইছিল যে একটু ক্লিয়ার করে দেয় যে একটা জিনিস নুরি ভাই বুঝাইছিল যে একটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এই দুইটার মধ্যে যে ম্যাট্রিক্সটাকে অ্যানালাইসিস করা হয়, অনেক বড় একটা টপিক, জাস্ট এটা একটু অ্যানালাইসিস করে বলেন। ভাই এত কঠিন জিনিস বললেন না তো, মাথায় আসতেছে না। এটা সবচেয়ে ইজি ছিল। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু এবার থ্যাংক ইউ সুলতান ভাই এবং পলাশ ভাই, খুব সুন্দরভাবে অ্যানসার thank you. করছেন। আমরা একটু বলি যে কে বলতে পারবেন বলেন, হোয়াট ইজ ডেলিভারেবলস? ডেলিভারেবলস কি? ডেলিভারেবলস এর 3টা ক্যারেক্টারিস্টিক বলবেন কেউ একজন। ওপেন কোশ্চেন। ডেলিভারেবলস হচ্ছে একটা প্রজেক্টের, ইয়াসিন ভাই আমি বলছি একটু। ডেলিভারেবলস হচ্ছে একটা প্রজেক্টের
যেই আউটকাম গুলা বা রেজাল্ট গুলা আসবে, যেটা মেজার করা যাবে স্মার্ট ওয়েতে, সেটা কি আমরা ডেলিভারেবলস বলবো? মানে মেজার তো না, এটা ডেলিভারেবলটা তো মেজারের বিষয় না, মানে এটা আউটপুট, সলিড আউটপুট আপনার, ইউনিক জি, আউটপুট আউটপুট হতে যেটা। হবে। আউটপুট হতে পারে, সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে, হ্যাঁ, ইউনিক হতে হবে এটা। এর দুই তিনটা একটু ক্যারেক্টারিস্টিক বা বলেন তো যে কি হতে পারে। আমরা বলছিলাম যে ডেলিভারেবল কি হবে, ইউনিক হবে 1 নম্বর। 2 নম্বর, এটা ট্যানজিবল নতুন এবং ভ্যালু এড করতে ইনট্যানজিবল, হবে, এটা প্রশ্নটা নতুন ভ্যালু প্রথমেই এড করা করতে হবে। হয়েছিল। এটা ডেলিভারেবলটা ট্যানজিবল এবং ইনট্যানজিবল হতে হবে। ওকে, এটা ফার্স্টে যে আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো গেছিল এটার মধ্যে ছিল ট্যানজিবল এবং ইনট্যানজিবল হতে হবে, যেটার মধ্যে হচ্ছে ইনট্যানজিবল যেগুলো গুডস, গুডউইল, তারপরে হচ্ছে প্রজেক্টের ব্র্যান্ড ভ্যালু, তারপরে আমরা তারপরে বলছিলাম হচ্ছে কি যে এটা একটা অন্যটার একটা ইনপুট হতে পারে, হ্যাঁ। ইনপুট হতে পারে, তারপরে হলো একটার ইনপুট আরেকটার আউটপুট হতে পারে। এক্সটার্নাল Ex- আউটপুট, ইন্টারনাল আউটপুট আমরা বলছিলাম, এক্সটার্নাল ডেলিভারেবল, ইন্টারনাল ডেলিভারেবল, হ্যাঁ, জি এগুলো জি আমরা জি। বলছিলাম। হ্যাঁ? এই জিনিসগুলো আমরা একটু দেখবো। থ্যাংক ইউ আপনাদেরকে এই সেশনটা সুন্দরভাবে করার জন্য। আমরা আর একটু বলি যে আমরা ইনভায়রনমেন্ট বলতে বলছিলাম কি, ইএফ মানে কি বলেন, ইএফ এর ফুল মিনিং কি কে বলতে পারবেন? ইএফ, এন্টারপ্রাইজ আমি বলতে পারবো। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হ্যাঁ, যে কোনো ওপেন কোশ্চেন, যে কোনো একজন বলবেন এখন। তাহলে এনভায়রনমেন্ট কয় টাইপের হতে পারে? এই যে ইনফ্লুয়েন্স, একটা প্রজেক্টে ধর বিভিন্ন ইনফ্লুয়েন্স হতে পারে। ইনফ্লুয়েন্সটা কি কি টাইপের হতে পারে? একটা হচ্ছে ইএফ, আর একটা ইন্টারনাল ওপিএস। ইএফ আবার কি হতে পারে? এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে, তাই না? আর ইন্টারনাল ওপিএ কি, অর্গানাইজেশনের যে হিস্টোরিক্যাল ডাটা রাখা হয় বা পলিসি, প্রসেস, এই যে যেগুলো রাখা হচ্ছে, এগুলাকে আমরা বলতেছি যে ওপিএস, তাই না? ট্যাসিট নলেজটা কি, কেউ বলতে পারবেন? ট্যাসিট নলেজ, ওপেন ট্যাসিট কোশ্চেন, নলেজ হচ্ছে ট্যাসিট নলেজ কি? যে কোনো কিছুর উপর খুব মানে ডেপথ এক্সপিরিয়েন্স। কোনো মানে ডেপথ এক্সপিরিয়েন্স তো বুঝলাম, কিন্তু আপনি তো এটা আমি মানে হচ্ছে ধরেন আপনি আপনি কিভাবে আমি করবো? প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা গেইন করছেন, মানে লেসন লার্ন এক্স্যাক্টলি, করেছেন সেটাই। মানে আপনি এক্সপিরিয়েন্স থেকে যেটা, যে নলেজটা আপনি গেইন করছেন, যেটা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না, হ্যাঁ। বা আপনি যদি এটা ডেলিভারি না করেন তাহলে কেউ নেই, তার কোনো ডকুমেন্টেশন নির্ভর না, আপনার মাথার মধ্যে আছে। আমরা বাংলা ভাষায় বলি না যে থেকে শেখা, বা আপনি কোথাও বাধার পরে বা আপনার, আপনি ধরেন একটা আইটি অর্গানাইজেশনে আছেন 20 ইয়ার্স, মোর দেন 20 ইয়ার্স, এই 20 ইয়ার্সে আপনি কত কি করছেন, তাই না? এখান থেকে দেখা গেল যে এখন নতুন যদি কেউ আসে আপনার ওই অর্গানাইজেশন, উনি কিন্তু এত কিছু জানেন। এই যে এক্সপিরিয়েন্স থেকে আপনি যে লার্ন করছেন, এটা হলো আপনার ট্যাসিট নলেজ, হ্যাঁ। আচ্ছা, আমরা এবার একটু বলবো যে প্রজেক্ট বেসড কোম্পানিতে, যেখানে প্রজেক্টাইজড অর্গানাইজেশনে কার মানে গুরুত্ব সব থেকে বেশি থাকবে? কেউ একজন বলেন। প্রজেক্ট বেসড কোম্পানিতে গুরুত্বটা কার বেশি? প্রজেক্ট ফাংশনাল ম্যানেজার, ম্যানেজারের, প্রজেক্ট ম্যানেজার বা ম্যানেজার, প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার, অর্গানাইজেশনের। ওকে। ফাংশনাল অর্গানাইজেশনে কাদের বেশ পাওয়ার বেশি থাকে? যারা ফাংশনাল ম্যানেজার। ফাংশনাল ম্যানেজমেন্ট। ফাংশনাল ম্যানেজার। আমরা ম্যাট্রিক্স বলছিলাম, ম্যাট্রিক্স অর্গানাইজেশনটা কি? ম্যাট্রিক্স অর্গানাইজেশনটা হচ্ছে উইক ম্যাট্রিক্স, ব্যালেন্স ম্যাট্রিক্স এন্ড হচ্ছে হাই বা স্ট্রং ম্যাট্রিক্স। তো যেটা একটা ডেফিনেশন বলছিলাম, ডেফিনেশনটা কি, কোন অর্গানাইজেশনকে আমরা বলবো ম্যাট্রিক্স মিক্সড এটা। অর্গানাইজেশন? তিনটা মিক্সড, মানে ব্লেন্ডেড থাকবে। একজন পার্সনকে যদি দুই জায়গায় রিপোর্ট করতে হয়, দুই জায়গায় রিপোর্ট মানে কি, সে প্রজেক্টেও অ্যাসাইন, আবার ডিভিশনেও তার এনরোলমেন্ট আছে। মানে ধরেন মার্কেটিং ডিভিশনের একজনকে কোন একটা প্রজেক্টে অ্যাসাইন করলো, তাহলে তাকে ফাংশনাল মার্কেটিং ডিভিশন হেডকেও রিপোর্ট করতে হচ্ছে, আবার সাথে সাথে আপনার প্রজেক্ট ম্যানেজারকেও রিপোর্ট করতেছে। এই যে দুইজনকে যে রিপোর্ট করতেছে, এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেটা হলো ম্যাট্রিক্স অর্গানাইজেশন। তাহলে ম্যাট্রিক্স অর্গানাইজেশনে উইক ম্যাট্রিক্স হবে যদি আমার ফাংশনাল অর্গানাইজেশনের দিকে আপনার বেশি স্ট্রেংথ থাকে, আর স্ট্রং হবে যে প্রজেক্ট ম্যানেজারের দিকে। যদি আপনার প্রজেক্টাইজড কোম্পানি হয় তাহলে এখানে প্রজেক্ট ম্যানেজার স্ট্রং হবে। হ্যাঁ, এগুলো আমরা দেখছিলাম। ঠিক আছে, আপনারা বলেন তো পিএমওর তিনটা মেন কাজ, মানে সাপোর্টিভ পিএমওটা কি, কেউ বলতে পারবেন? বলেন, সাপোর্টিভ পিএমও, সাপোর্টিভ পিএমও।
সাপোর্টিভ পিএমও হচ্ছে আপনি যদি কোনো টেমপ্লেট দিয়ে প্রসেস পলিসি দিয়ে বা কোনো দিয়ে যদি মানে প্রজেক্ট ইয়েটাকে সাপোর্ট করে আর কি, মানে কোনো একটা প্রজেক্টকে ওকে, সাপোর্ট গুড। করতে চায়, এর আগে আমি একটু সেটাই বলি হচ্ছে পিএমওটা কি, পিএমও আসলে কি, পিএমও তো জানতে হবে, যদি না জানেন তাহলে সাপোর্টিভ পিএমও তো আসলে প্রজেক্ট বলা যাবে না। ম্যানেজমেন্ট অফিস। পিএমওটা কি? এটা প্রজেক্ট হচ্ছে একটা ম্যানেজমেন্ট অফিস। জি, হ্যাঁ, বলেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড করার জন্য, মানে প্রজেক্টের প্রসেস পলিসি বা এটাকে স্ট্যান্ডার্ড করার জন্য হচ্ছে পিএমও, মানে একটা প্রজেক্টকে স্ট্যান্ডার্ডাইজ করা, প্রজেক্টের রেসপেক্টিভ যেই কাজগুলি আছে, প্রসেস পলিসি বা গভর্নেন্স, সেগুলিকে স্ট্যান্ডার্ডাইজ করাটাই হচ্ছে পিএমওর কাজ। ওকে, পিএমও একটা কোম্পানি থাকতেও পারে নাও পারে, তাই না? থাকলে সব থেকে ভালো, না থাকলেও ভালো, বেনিফিট ডিমেরিট আছে। সাপোর্টিভ বললেন যে পিএমও হচ্ছে যে তারা আপনাকে বিভিন্ন টুলস টেকনিক্স, তারপরে হচ্ছে যে কোনো ডকুমেন্টস, বেস্ট প্র্যাকটিস, তারপরে হচ্ছে যে আপনার লেসন লার্ন, এইসব দিয়ে আপনাকে হেল্প করতে পারে। কন্ট্রোলিং পিএমওটা কি, কে বলতে পারবেন? বলেন কন্ট্রোলিং পিএমও। আমরা একটু আমাদের যে বলছিলাম 3x3 রুলসটা কেউ বলতে পারবেন এটা কি? 3 জনের পর বলবে অথবা 3 মিনিট পর বলবে। 3 মিনিট পরে বলবে, থ্যাংক ইউ। কিন্তু এখন যেহেতু আমাদের প্রিলিমিনারি সেশন, আমরা যদি এটা বলি তাহলে দেখা যাচ্ছে যে আপনারা যে কয়জন কথা বলতেছেন এর বাইরে আর হবে না। আমরা নেক্সট টাইমে যখন একটু এক্সপার্ট হয়ে যাব তখন আমরা সবাই চেষ্টা করব যে কিভাবে সবাইকে অ্যান্সার করার জন্য, হ্যাঁ? শুধু যদি এই কয়জন মিলে অ্যান্সার করেন তাহলে কিন্তু ক্লাসটা ওই লেভেলের ইন্টারেক্টিভ হবে। ওকে, আমরা আরেকটু যাব যে কন্ট্রোলিং পিএমওটা কেউ একজন বলেন, কন্ট্রোলিং পিএমওটা কি? প্রজেক্টটা আসলে পিএম অফিস থেকে কন্ট্রোল করা হবে, প্রজেক্ট ম্যানেজার পিএমও অফিস থেকে কন্ট্রোল করবে কন্ট্রোল এটা। করা হবে, বাট কি হবে মানে ফুললি আম- আপনাকে মানে ডাইরেক্টিভ মানে কোনো দিবে না, হ্যাঁ? না, ফ্রিডম পাওয়া যাবে না, করবে। ফ্রিডম পাওয়া যাবে না, এভাবে কন্ট্রোল করলে করবে ওরা। এভাবে করলে ভালো হয়, এভাবে করো, এই জি টুলসটা জি ইউজ করে, এই টেকনিকটা ইউজ করে, যে ধরনের আপনাকে সাজেশন দেওয়া। ডাইরেক্টিভ পিএমও কোনটা? ডাইরেকশন করবে যেখান থেকে, ডাইরেকশন দেবে আর কি। ওকে, গুড। আচ্ছা, এই আমাদের এই বিষয়গুলো তো আমরা দেখলাম। লিডারশিপ স্টাইল, যে কোনো একটা স্টাইলের নাম বলেন কেউ। লিডারশিপ স্টাইল কি হতে পারে? ট্রান্সফরমাল, সার্ভেন্ট, ট্রান্সফরমেশনাল, ট্রান্সফরমেশনাল সার্ভেন্ট লিডার, গুড। আমরা এটা জানলাম। এবার আমরা ওকে, সেকেন্ড ক্লাসটা আমরা শেষ করছি। এবার আমরা একটু থার্ড ক্লাসের দিকে নজর দিই না? যে আমাদের থার্ড ক্লাসটাতে বলেন ডাটা গ্যাদারিং যে এইগুলা হয়, ডাটার যে ক্রোনোলজিক্যালি আমরা কি বলি, ডাটা পাইলে আমরা প্রথমটাকে কি বলা হয়? ডাটাকে আপনি ডাটা গ্যাদারিংটা কি? ডাটা গ্যাদারিংটা কি বলেন? কেউ একজন বলেন ডাটা গ্যাদারিংটা কি আসলে? গ্যাদারিং বলতে কি বোঝালো এখানে? ডাটা কালেক্ট। ডাটাটা ডাটা কালেকশন করবে কালেক্ট করা, যেভাবে রাইট, আর কি। এক্স্যাক্টলি। ডাটা কালেক্ট করবেন। ডাটা কালেক্ট করার পরে ডাটা নিয়ে কি করা হয়? অ্যানালাইসিস না, প্রথমে ডাটা হলো ডাটা অ্যানালাইসিস ক্লিনিং, করা হয়, ডাটা রাইট। ক্লিনিং দেন অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস করলেন, যাক আমরা ওই ক্লিনিং হয়তো অ্যানালাইসিসের মধ্যেই থাকবে বা এরকম। এরপরে কি বলবো যে এরপরে রিপ্রেজেন্ট করবেন আপনি ডাটাটাকে অ্যানালাইজ করার পরে, এখন রিপ্রেজেন্ট করবেন। এরপরে কি করা হয়? ডিসিশন মেকিং টেকনিক করবেন আপনি ওটা, তাই না? কেউ কি একজন বলতে পারবেন যে ডাটা গ্যাদারিং টেকনিকটা যে কোনো একটার নাম? আমরা বলছিলাম এটা মনে রাখার কোনো দরকার নাই, কিন্তু এটা একটা এক্সট্রা বেনিফিট বা বোনাস পাবেন। কেউ একজন যদি একটা নাম বলতে কোশ্চেনার পারে ডাটা অথবা গ্যাদারিং ইন্টারভিউ, ফেস টু ফেস ইন্টারভিউ অথবা কোশ্চেনার। থ্যাংক ইউ। আর সার্ভে আর করা, কেউ একজন? সার্ভে করা। সার্ভে করা, ওকে। এবার আমরা কেউ একজন ডাটা অ্যানালাইসিস যে কোনো একটা টেকনিকের নাম বলবো, যে কোনো একটা। টুলস অর টেকনিক্স? টুলস আপনার ওই যে টুলস, পাওয়ার বিআই হইতে পারে, তারপর ট্যাবলু হইতে পারে, গুগল লুকার স্টুডিও হইতে পারে। না, এটা তো একটা আপনি সফটওয়্যারের নাম বললেন, বাট কিন্তু আপনার Okay, okay. আমরাকে বলছি যে টেকনিকটা কি, টুলসটা কি, কি ধরনের টুলস বা টেকনিক আমরা ইউজ করব অ্যানালাইসিসের ক্ষেত্রে? যে কেউ একজন, যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, আমরা পরে আবার দেখবো, ঠিক আছে? ওকে, ডাটা রিপ্রেজেন্টেশনের যে কোনো একটা ফরম্যাট কেউ যদি বলতে পারেন, থ্যাংক ইউ আপনাকে, অ্যাডভান্স থ্যাংক। ডাটা রিপ্রেজেন্টেশন করা, অ্যাসেসমেন্ট করা। অ্যাসেসমেন্ট তো আপনি কোন সেকশনে করলেন? পাই চার্ট, মনে নাই, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু তারা গো থ্রো করব।
কেউ একটু বলেন তো যে আমাদের একটা প্রজেক্ট কন্টিনিউ করতে গেলে কিছু অ্যাপ্রোচ বা মেথড ফলো করতে হয়, কয়টা মেথডের নাম বলতে পারেন? কেউ 2-3টা বলেন, কেউ বলতে পারে? agile method predictive, টোটাল 4টা মেথড iterative, আছে। হ্যাঁ বলেন, 4টা মেথড কে কি? এটুকু একটু জানতে হবে ভালোভাবে, বলেন। predictive, প্রেডিক্টিভ, গুড। iterative, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল আর এজাইল। agile, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল। ওকে, ঠিক আছে। আমরা যদি চেঞ্জের পুরে বেস করি যে চেঞ্জও করবেন এবং ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারি দিবেন, তাহলে সব থেকে কোনটা বেস্ট হবে? আপনি এজাইল। ফ্রিকোয়েন্টলি চেঞ্জ অ্যাজাইল করবেন, agile agile গুড। আর হচ্ছে যে সব থেকে লোয়েস্ট কি হবে? প্রেডিক্টিভ। তাহলে আমার Predictive. রিকোয়ারমেন্ট ফিক্সড কোনটা, কোন মডেলে, কোন অ্যাপ্রোচে? প্রেডিক্টিভ অথবা ওয়াটারফল। ওয়াটারফল বা প্রেডিক্টিভ, গুড। আর বাদ বাকি তিনটাতে আমার কি ডাইনামিক, মানে যে কোনো সময় রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, রিকোয়ারমেন্ট আসবে, রাইট? সিঙ্গেল ডেলিভারি কোনটাতে কোনটাতে, কে বলতে পারবেন? সিঙ্গেল ডেলিভারি, প্রেডিক্টিভ। প্রেডিক্টিভে একটা, আরেকটা ওয়াটারফল এবং প্রেডিক্টিভ Waterfall. সেম। ওয়াটারফল এবং প্রেডিক্টিভ দুইটাই সেম, ঠিক আছে। তাহলে এখানে সিঙ্গেল ডেলিভারি। আরেকটা আছে কোনটা? ইটারেটিভ বা ইটারেটিভ, যে যাই বলেন না কেন, সিঙ্গেল ডেলিভারি। ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্টালটা কি কেউ বলতে পারবেন? ইনক্রিমেন্টাল, স্মল ডেলিভারি, যেটা ইনক্রিমেন্টাল ছোট ছোট ডেলিভারি করে। ছোট ছোট ডেলিভারি দেওয়া, যেমন আমরা বলি যে একটা ওয়েব পেজ আপনি ডেলিভারি দিবেন, হ্যাঁ, যে কোনো একটা ওয়েব স্মল পেজে। স্মল ইউনিটে যেটা ডেলিভারি করা যায়। এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে, এখান থেকে তো আমরা জানলাম। ওকে, গুড, বেশ ভালো মনে আছে। তবে আমাদের আরেকটু রিকোয়েস্ট থাকবে যে লিস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে কোনো এখন পর্যন্ত কোনো অন্য কোনো বই বা কোথাও যাওয়ার দরকার নাই। আমি আপনাদেরকে গাইড করবো যে কিভাবে কোন বই পড়বেন। এখন পর্যন্ত আপনারা আমার স্লাইডটাই পড়েন, যেহেতু আমরা স্লাইড গুলা দিয়ে দিচ্ছি প্রিন্ট করে। আপনারা একে অপরের সাথে ডিসকাস, যে টিম করবেন, আমি বললাম নেক্সট ক্লাসে যে 4জন করে টিম করবেন, টিমের মধ্যে ডিসকাশন করেন। আপনি একা একটু দেখেন, দেখলে হবে কি এগুলো আমাদের প্রপারলি মনে হবে। ওকে, থ্যাংক ইউ। সুন্দরভাবে আপনারা আমাদের লাস্ট যে সেশন গুলা হয়েছে এগুলা রিক্যাপ করছেন। আমরা আজকের সেশনে চলে যাব। সবাইকে একটু মিউট করার জন্য আমি অনুরোধ করতেছি। এখন আমি আমার আজকের ক্লাসটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি শেয়ার দিচ্ছি। শেয়ার, আমাকে যদি আমার স্ক্রিন যদি কেউ দেখতে পান তাহলে একটু জাস্ট কনফার্ম করুন। দেখা যাচ্ছে। জি, আবার দেখা যাচ্ছে না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের যে বলছিলাম যে আমাদের প্রসেস গ্রুপ, আরেকবার কেউ একটু বলেন কি কি প্রসেস গ্রুপ আছে আমাদের? সুলতান ভাই সুন্দরভাবে বলছিলেন, থ্যাংক ইউ। আরেকজন কেউ বলেন প্রসেস গ্রুপ কি কি, কয়টা প্রসেস গ্রুপ এবং কি কি? initiating, planning, ইনিশিয়েটিং, প্ল্যানিং, executing, monitoring, এক্সিকিউটিং, monitoring, and closing. অ্যান্ড ক্লোজিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দরভাবে আপনি বলছেন আর কি। আচ্ছা, আমাদের আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখব যে আমাদের যে আমাদের কিছু গ্রাউন্ড রুলস আছে। অবশ্যই আমরা গ্রাউন্ড রুলস গুলো ফলো করব, টাইমলি জয়েন করব, প্রিপেয়ার্ড থাকবো, আমরা অ্যাটেন্টিভ হব, রেসপেক্টফুল হব, আমরা টেক সিরিয়াসলি নিব এবং লার্নিংটা এনজয়ের সাথে করবো। হ্যাঁ, আমরা যদি এনজয় করতে না পারি তাহলে এই লার্নিং আমাদের জন্য ওইরকম ফ্রুটফুল কোনো কিছু নিয়ে আসবে না। আমাকে এনজয় করতে হবে আর কি। আমাদের ডিসক্লেমার আছে, ডিসক্লেমারটা আমরা জানি যে এটা আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এটা তৈরি করা হয়েছে, অথবা আমরা ডিসক্লেমারটা সবাই ফলো করবো। অলরেডি আপনারা এটা বলছেন, আমরা এটা দেওয়ার উদ্দেশ্যই হলো যে আপনারা যেন এটাকে বারবার, আমি কিছু রিপিট করতেছি, যে এই প্রসেস গুলা যেন আপনারা বুঝতে পারেন যে কি এগুলা আসলে। এই পার্টটা আপনার এই মুহূর্তে না দেখলেও হবে, এগুলো পরবর্তীতে আমরা দেখবো। শুধু এই নামগুলার জন্য আমাকে এই স্লাইডটা আমি দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের মেন ক্লাস হচ্ছে প্রজেক্ট চার্টার। হ্যাঁ, প্রজেক্ট চার্টারটা কি আমরা একটু দেখি যে প্রজেক্ট চার্টার বলতে আমরা কি বুঝি আর কি। প্রজেক্ট চার্টার হচ্ছে, প্রথম কথা হলো ইটস একটা ডকুমেন্ট, মানে নাথিং এলস। ডকুমেন্ট ছাড়া আর কিছুই না। তাহলে এই ডকুমেন্টটা আপনাকে কি করবে? এই ডকুমেন্টটা ইস্যু করতে হবে। কে ইস্যু করে? প্রজেক্ট স্পন্সর ইস্যু করে। প্রজেক্ট স্পন্সর কারা? আমরা সবাই জানি যে আপনার এই প্রজেক্টের জন্য যিনি ফান্ডিং করতেছেন, অর্গানাইজেশন হতে পারে, কোনো পার্সন হতে পারে,
কোনো টিম হতে পারে, বা এরকম আমরা যারা স্পন্স করতেছে এই প্রজেক্টটা, এটা সে ইস্যু করবে আর কি। আবার এমন হতে পারে যে মেনলি উনি রেসপন্সিবল, কিন্তু আপনি একটা প্রজেক্ট ম্যানেজারকে এনগেজ করেও আপনি প্রজেক্ট চার্টার ডেভেলপ করতে পারেন। সেটা স্পন্সরের উপরে ডিপেন্ড করবে যে কে করবে আর কি প্রজেক্ট চার্টারটা। এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্ট চার্টার আপনাকে কি হেল্প করবে এটা দেখেন। আপনাকে অথরাইজ করবে, দুইটা বিষয় অথরাইজ করবে। কি বিষয়? এক্সিস্টিং অফ এ প্রজেক্ট, আপনি যে প্রজেক্ট আছে এই কোম্পানিতে, এই যে প্রজেক্টটা আপনি নিয়েছেন, এই প্রজেক্টটা যে এক্সিস্ট করে এইটার অথরাইজ করবে কে? এই প্রজেক্ট চার্টার। আপনার যদি প্রজেক্ট চার্টার না থাকে, আপনার কোনো অস্তিত্বই থাকবে না ওই ওই কোম্পানিতে। যে কেউ বলতে পারে আপনার প্রজেক্ট চার্টারই নাই, তাহলে এটা কিসের প্রজেক্ট? কোনো প্রজেক্ট কোনো হবেই না। মানে আপনাকে যদি কোনো প্রজেক্ট স্টার্ট করতে হয় তাহলে অবশ্যই প্রজেক্ট চার্টার থাকতে হবে। তাহলে দুইটা কাজে প্রজেক্ট চার্টার অথরাইজ করতেছে। এক নম্বর হচ্ছে প্রজেক্টটা এক্সিস্ট করে কিনা, আর দুই নম্বর হচ্ছে কি যে অর্গানাইজেশনাল রিসোর্স আপনাকে ইউজ করার মানে রাইট দিবে বা অথরাইজ করবে। মানে ধরেন আপনি লার্জ অর্গানাইজেশনে আছেন, আপনি প্রজেক্টের কাজ করতেছেন, এই প্রজেক্টে আপনার অর্গানাইজেশনের কিছু ম্যান পাওয়ার, কিছু আপনার হিউম্যান রিসোর্সেস হতে পারে, ওটা আপনার ফিজিক্যাল রিসোর্স হতে পারে, আপনাকে ইউজ করতে হবে, যেটা পুরোপুরি প্রজেক্টের না, অর্গানাইজেশন। আপনি যেটা ইউজ করবেন তাহলে কোন বলে মানে কিসের জন্য আপনি ইউজ করবেন, এই প্রজেক্ট চার্টার আপনাকে help করবে। তাহলে ক্লিয়ার, প্রজেক্ট চার্টার কি? ইটস এ ডকুমেন্ট। এটা ইস্যু হতে পারে, প্রজেক্ট স্পন্সর মেনলি হচ্ছে এটাকে ইস্যু করবে। আর দুইটা জিনিস আপনাকে অথরাইজ করবে প্রজেক্ট চার্টার, সেটা কি? আপনার প্রজেক্টটা এক্সিস্ট করতেছে কিনা এটা একটা, আরেকটা হলো যে অর্গানাইজেশনের যে রিসোর্স আছে হোয়াট এভার, সেটা হিউম্যান রিসোর্স হতে পারে অথবা ফিজিক্যাল রিসোর্স হতে পারে, এটা ইউজ করার আপনাকে রাইট দিবে বা আপনাকে অথরাইজ করবে এই প্রজেক্ট ম্যানেজারের। কেউ যদি আপনাকে কোশ্চিন করে যে আমি মার্কেটিং এর পিপল আপনাকে কেন দিব, আমার পিপুল, বা আপনি ধরেন বললেন যে আমার এই ব্যাক অফিসের এই লোক কেন আপনাকে অ্যাসাইন করবো, আপনি তখন বলবেন এই যে প্রজেক্টের যে এমডি বা যে স্পন্সর, উনি আমাকে এই প্রজেক্ট চার্টার দিয়েছে, এই প্রজেক্ট চার্টারের মধ্যে বলা আছে যে আমি পিপুলকে এনগেজ করতে পারবো। আমার মনে হচ্ছে যে এক্স এমপ্লয়ি আন্ডার দিস মার্কেটিং ডিভিশন ইজ ক্যাপাবল টু কন্ডাক্ট দিস প্রজেক্ট, সো আমার এই প্রজেক্টের লোককে দরকার। আপনি তখন তার কাছ থেকে অ্যাসাইন করবেন, বা এগুলো আমরা জানবো পরবর্তীতে যে কোন ধাপে ধাপে করতে হয়। তাহলে এটা ক্লিয়ার যে হোয়াট ইজ প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার একটা ডকুমেন্ট, আমরা এগুলো একটু পড়লেই বুঝতে পারবো আর কি। দেখেন এখানে আমি বিভিন্ন ভাবে দেওয়ার চেষ্টা করছি যে প্রজেক্ট চার্টারের মধ্যে কি কি থাকে। আপনি সংক্ষিপ্ত আকারে ভিশনের পার্ট দিতে পারেন, একদম মিনিমাম আকারে ফাইন্যান্সের পার্ট দিতে পারেন, হাই লেভেলে কত টাকা আপনার এই প্রজেক্টে লাগতে পারে, প্রজেক্টের স্ট্রাকচার কি হবে, তারপরে প্রজেক্ট ম্যানেজার কে হবে এটা আপনি ওখানে উল্লেখ থাকতে হবে, ইমপ্লিমেন্টেশন কোন মেথডে কিভাবে হবে, রিস্ক, হাই লেভেল রিস্ক কি হতে পারে আপনার এই প্রজেক্টের, আপনি যে প্রজেক্টটা পিক করলেন এই প্রজেক্টে ইস্যুস কি কি ধরনের ইস্যুস থাকতে পারে, বাজেট কত হতে পারে, হ্যাঁ, রেসপন্স কে কে কোন লেভেলে রেসপন্স করবেন। এই যে এই ধরনের কম্পোনেন্ট গুলো আমরা পরবর্তীতে আবার দেখবো। বারে বারে আমরা এই যে ফিগারটা দেওয়ার উদ্দেশ্য হলো দুইটা ফিগার যদি আপনি দুইবার দেখেন তাহলে কিন্তু দুইবার আপনার মধ্যে এই কম্পোনেন্ট গুলা নিয়ে আপনি আলোচনা হলেন, ফলে ডকুমেন্ট গুলা না পড়লেও আপনি এই ফিগার থেকেও ইজিলি গ্র্যাব করতে পারবেন। মানে এখানে আবার দেখানো হয়েছে যে এখানে হাই লেভেলের স্কোপ থাকবে, অবজেক্টিভ এখানে মেনশন করতে হবে, মেজারমেন্ট করতে হবে, অ্যাজাম্পশন গুলা, রেস্ট্রিকশন গুলা মানে ইস্যুস গুলা কি সেগুলো আপনার প্রজেক্টের মানে যে হাই হাই লেভেলে থাকবে, সব কিছুগুলো হাই লেভেলে থাকবে। এখানে ডিটেলস করবো আমরা কোথায়, অন্য জায়গায়। তারপরে প্রজেক্ট ম্যানেজারের অথরিটি দিবে, তারপরে মেজর পার্টিসিপেন্ট কারা মানে স্টেক হোল্ডার্স কারা, তাদের নাম আপনার এই প্রজেক্ট চার্টারে থাকবে। তাহলে এটা ক্লিয়ার যে প্রজেক্ট চার্টারটা কি। ওকে, থ্যাংক ইউ। এইটা দেখেন যে আমরা একটু দেখি যে এটা আমাদের আইটি পিপুল আমরা সবাই জানি ইনপুট টুলস এন্ড টেকনিক্স বা ইনপুট প্রসেস আউটপুট, আমরা এটার সাথে সবাই পরিচিত, তাই না? যে আমি একটা ইনপুট দিব, ইনপুটটাকে প্রসেস করবে, করে আমাকে আউটপুট দিবে। এখানেও তাই, যে ইনপুট টুলস এন্ড টেকনিক্স এন্ড আউটপুট সেম পদ্ধতি এখানে অনুসরণ করা হচ্ছে। তবে এখানে কি হচ্ছে যে আপনি ইনপুটটা কোন একটা এর মধ্যে দিয়ে দিচ্ছেন, সেখানে প্রসেস করে তারপরে আপনাকে আউটপুট আকারে দিয়ে এসেছে, এটা অটোমেটেড হচ্ছে, তাই না? কিন্তু আমাদের যে এই প্রজেক্ট ম্যানেজমেন্টে এখানে অটোমেটেড হবে না, নট লাইক দ্যাট যে আপনি এটা দেখেন আপনি আপনার কিছু এই যে এটাকে বলা হচ্ছে টুলস এন্ড টেকনিক্স, ইনপুট
তিনটা ক্যাটাগরি: টুলস ইনপুট, টুলস অ্যান্ড টেকনিক্স, আউটপুট। আপনি ইনপুটে কি কি ডকুমেন্ট রাখবেন, মানে কোন কোন ডকুমেন্ট আপনাকে হেল্প করবে এই আউটপুটটা পাওয়ার জন্য। ক্লিয়ার? আমার আউটপুটটা কি দরকার, এখানে প্রজেক্ট চার্টার আপনি ডেভেলপ করবেন। আমার দেখেন এই সরি এটা এই জায়গাটাতে হচ্ছে যে আপনার আমি দেখাতে পাচ্ছি না, এখানে লেখা আছে যে ডেভেলপ প্রজেক্ট চার্টার, মানে আপনি প্রজেক্ট চার্টার কিভাবে ডেভেলপ করবেন। তাহলে এর জন্য একটা আছে আপনার আইটিটিও বলে, এটা কি আইটিটিওটা হচ্ছে যে ডেভেলপ প্রজেক্ট চার্টার। তাহলে ডেভেলপ প্রজেক্ট চার্টার মানে প্রজেক্ট চার্টারটা আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে এটা আমার আউটপুট। তাহলে এই আউটপুটটা পেতে গেলে আমাকে কি ইনপুট হিসাবে ইউজ করতে হবে? দেখেন আমরা সহজেই বলি বিজনেস কেস, বিজনেস ডকুমেন্ট, মানে বিজনেস কেস থাকতে হবে। আমরা সবাই এর আগে দেখে আসছি বিজনেস কেস কি, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান কি। তাহলে আপনি বিজনেস কেস মানে হলো একদম বিজনেসের যে স্টেটমেন্ট, সেটা ওই বিজনেস কেসে অ্যানালাইসিস করে আমরা বের করতে পারছি যে এটা টাইম কত হবে, রিস্ক কি হবে, আমার আরওআই কি হবে। এই যে এগুলা, এটা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলো আমরা আমাদের আগের ক্লাসে দেখছি। এই ডকুমেন্ট গুলা নিয়ে আপনাকে বসতে হবে। আচ্ছা, আপনি বসলেন, এরপরে হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কি ধরনের এগ্রিমেন্ট আমরা পরবর্তীতে দেখবো, যে আপনার কোম্পানির বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট থাকতে পারে। সেই এগ্রিমেন্ট গুলা আপনাকে আপনার টেবিলে নিয়ে বসতে হবে বা যেখানেই বসেন বসতে হবে। এরপরে ইএফ বলছিলাম, ওপিএ বলছিলাম। এই ইএফ আর ওপিএ প্রত্যেকটা আইটিটিওর সাথেই থাকবে, এবং ইনপুটস গুলা আমার ডিফারেন্ট ডিফারেন্ট হবে। হ্যাঁ, এবং আউটপুট কি হবে সেটা আমরা বুঝবো। এখন দেখেন, ইনপুট পাইলেন, আমার আউটপুট এই হবে। এর জন্য আমার কি কি নেসেসারি পেপারস লাগবে, ওগুলা আপনি ইনপুট হিসাবে ইউজ করবেন। এখন বলা হচ্ছে যে আপনি যে আউটপুটটা তৈরি করবেন এই ইনপুটের উপরে বেস করে, তাহলে এখন কি কি টুলস অ্যান্ড টেকনিক আপনি ইউজ করবেন। এখানে দেখেন বলা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। কি এক্সপার্ট জাজমেন্ট সেটা আমরা পরে জানবো। ডাটা গ্যাদারিং, এই যে আমরা ডাটা গ্যাদারিং নিয়ে কথা বলতেছিলাম, ডাটা গ্যাদারিং একটা আছে। ডাটা গ্যাদারিং এর মধ্যে ব্রেনস্টর্মিং, ফোকাস গ্রুপ, ইন্টারভিউ আছে। ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিল এর আন্ডারে আরো অনেক আছে। আমরা দেখবো যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটেশন, মিটিং ম্যানেজমেন্ট, আবার ডাইরেক্টর একটা মিটিং আছে। তাহলে এই টুলস অ্যান্ড টেকনিক্স নিয়ে কারোর কি কোনো কোশ্চিন আছে এখানে বোঝার? কারণ আমাদের পরবর্তী সেশন গুলা সব এই আইটিটিও বলে। হ্যাঁ, ইনপুট, টুলস, টেকনিক্স অ্যান্ড আউটপুট, এইটা নিয়ে আমরা গো থ্রু করব। তাহলে এটা একটা টেইলরিং করতে পারবেন আপনি। এটা হলো একটা স্ট্যান্ডার্ড পিএম বুক আপনাকে এটা সাজেস্ট করতেছে। দেখেন এখানে কিন্তু পিএম বুক 4টা জিনিস কনসিডার করছে ইনপুট হিসাবে। আপনি যদি মনে করেন যে আপনার ইনপুট হিসাবে আরো বেশি ডকুমেন্টস লাগবে, তাহলে আপনি আরো বেশি ডকুমেন্টস এখানে অ্যাড করতে পারেন। কি জন্য? এই প্রজেক্ট চার্টারকে আপনার প্রিপেয়ার করার জন্য। নট লাইক দ্যাট যে এই 4টার মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। আবার আপনি যদি মনে করেন যে না, আমার টোটাল এগ্রিমেন্ট গুলো আমি এই মুহূর্তে কনসিডার করছি না, নাও করতে পারেন। সব ধরনের এগ্রিমেন্ট যে আপনার লাগবে এমন না। আবার কি কি টুলস এন্ড টেকনিক আপনাকে ইউজ করতে হবে এই পেপার গুলাকে আপনি যখন অ্যানালাইসিস করবেন এই আউটপুটটা বানানোর জন্য, তখন এই টেকনিক গুলো আপনি ফলো করবেন। টেকনিক গুলা ফলো করে আপনাকে এই আউটপুটটা তৈরি করতে হবে। আমরা তাহলে এখানে দেখবো যে ডেভেলপ প্রজেক্ট চার্টার একটা আইটিটিও। এই আইটিটিও তে 2টা আউটপুট পাওয়া যাবে। 2টা আউটপুট হচ্ছে কি, প্রজেক্ট চার্টার, অ্যাজাম্পশন লগ। হ্যাঁ, এগুলো আমরা এখন একটু ডিটেলস আলাপ করব। আর এই পার্টটা তো আমরা অলরেডি আগের ফিগারেও বলছি। আমি বললাম আবার যে আপনাদেরকে কেন এটা দেওয়া হয়েছে। আপনি যদি এই ইমেজটা আরেকবার একটু রিড করেন, তাহলে আপনার জন্য কি কি কম্পোনেন্ট আছে প্রজেক্ট চার্টারে ইজিলি আপনি বের করতে পারেন। একটু এই আইটিটিও নিয়ে কারোর যদি কোনো ধরনের কোনো কোশ্চিনারিজ বা ল্যাকিংস থাকে আপনি প্লিজ ডিসকাস করতে পারেন। কারণ এই আইটিটিওটা যদি আপনি না বুঝেন তাহলে আমরা পরবর্তীতে আর কোনো কিছু বুঝতে পারবো না। আর আইটিটিও কখনোই কেউ মুখস্থ করবেন না, কোনোভাবেই মুখস্থ করবেন। আপনাকে বুঝতে হবে আপনি আউটপুট চাচ্ছেন এটা, তাহলে ইনপুট কি হবে, এই ইনপুটটাকে আমাকে কোন কোন টুলস এন্ড টেকনিক অ্যাপ্লাই করলে আমি ইজিলি আউটপুটটা বের করতে পারবো, এই টেকনিক গুলো ইয়াসিন ভাই, আপনাকে জানতে। জি প্লিজ। সরি, একটা কোয়েশ্চেন ছিল ওই যে ইনপুটস এর মধ্যে যে 4 নাম্বার অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস, এটা কি একটু যদি বলতেন একবার, ওই এটা যে কি জানো? অর্গানাইজেশনাল প্রসেসের আপনি সেকেন্ড ক্লাসে আমাদের ছিল ওপিএ, ইএফ আর ওপিএ। ইএফটা কি, যে আপনার ইনভায়রনমেন্টাল, এন্টারপ্রাইজ ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল হতে পারে। ওপিএ কি, একদম আপনার অর্গানাইজেশনালের প্রসেস আছে। এর মধ্যে কি হতে পারে, আপনার পলিসি থাকতে পারে, প্রসেস গুলা থাকতে পারে, আপনার যে কালেকটিভ ইনফরমেশন যেটা আমরা বলছিলাম, এক্সপ্লিসিট ওকে ওকে নলেজ, ওকে ইন নলেজ, এই যে এগ্রিমেন্ট, বিভিন্ন এগুলা।
ওকে, আন্ডারস্ট্যান্ড। আর কারো কোনো ইয়াসিন ভাই, কোশ্চেন আছে এটা? জি ভাই, আমার প্লিজ। একটা কোশ্চেন আছে। আমি হয়েছে কি, আমি তো আজকে ফার্স্ট ক্লাস, এর আগের ক্লাসগুলির ডকুমেন্টগুলি যদি একটু পেতাম তাহলে ভালো হতো। আমি হয়তো বা ওই মিস যে করে গেছি আমাদের একদম। একটা ইয়ে আছে, আমাদের গ্রুপে আমাদের দেওয়া আছে এটা, হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রুপ আছে, পিএমএ গ্রুপে যদি না থাকেন অ্যাড হয়ে নিয়ে ওইখানে আমাদের দেওয়া আছে, হ্যাঁ সবকিছু। ওকে না ওকে গ্রুপে না, ওকে। এখানে হয়তো নাও পেতে পারে, উনি অ্যাড হয়েছে ওই যে আমাদের গুগল ড্রাইভের ওই লিংকটা মাহিন ভাইকে রিকোয়েস্ট করলে উনি দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, টুলস এন্ড টেকনিক্স এবং আইটিটিও নিয়ে কারোর কোনো আর কোশ্চিন আছে? কারণ এখানে আমি সময় বেশি নিচ্ছি, কারণ এরপরে আমরা ঝড়ের বেগে যেতে পারবো তাহলে যদি এই জায়গাটা বুঝতে পারে যে কি ইনপুট হিসাবে ইউজ করব, কি আউটপুট পাবো, আর এই আউটপুট পেতে গিয়ে আমাকে ইনপুটের উপরে কি ধরনের আমাকে অ্যানালাইসিস করতে হবে, সেটাকে বলা হচ্ছে টুলস এন্ড টেকনিক। এইটুকু যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা পরবর্তীতে যাবো। প্লিজ কেউ ইনশাআল্লাহ, একজন যদি, গো অ্যাহেড ইনশাল্লাহ। প্লিজ। তাহলে একটু বলেন যে সুলতান ভাই আপনি বলেন যে প্রজেক্ট চার্টার কি, আসলে আপনি কি বুঝেন, আপনার ভাষায় বলেন। প্রজেক্ট চার্টার বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমাদের ফার্স্ট অফ অল থিং যে কোনো জিনিসেরই প্রজেক্ট তো আসলে বিভিন্ন জিনিস জায়গায় বিভিন্ন রকমের প্রজেক্ট হয়, তো ইনপুটটা কি হবে, হ্যাঁ প্রজেক্ট চার্টারের আমি ইনপুট বলছি কি যে হবে। প্রজেক্ট চার্টারটা কি আসলে? প্রজেক্ট চার্টার হচ্ছে একটা অর্গানাইজেশন বা একটা প্রজেক্ট স্টার্ট করতে হলে, এটার যে রেজাল্ট আসবে, হ্যাঁ এটার যে গোলস গুলো সেট করা থাকবে, যে টুলস এবং টেকনিক গুলো এই প্রজেক্ট চার্টারের মধ্যে সবকিছু এনশিওর করা থাকবে। একটু বলি যে আপনাকে বলি, আমি প্রথম সেশনেও বলছি, আবারও বারবার বলতেছি, হ্যাঁ আমাদের যে এক্সিস্টিং নলেজ আছে এই নলেজ অবশ্যই আমাকে হেল্প করবে, কিন্তু পিএমপি সার্টিফাইড হতে হলে আমাকে পিএম বুকের ভাষা ইউজ করতে হবে, পিএম বুকের ল্যাঙ্গুয়েজ আমাকে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আমি পিএমপি সার্টিফাইড হতে পারবো না, আমি যতই এক্সপার্ট হই না কেন প্রজেক্টে, হ্যাঁ। কারণ পিএম বুক ওরা বলতেছে যে তারা তাদের স্ট্যান্ডার্ড একটা মেনটেন করছে, এই স্ট্যান্ডার্ডটা আমাদের সবাইকে ফলো করতে হবে। তাহলে আমরা চেষ্টা করব যে পিএম বুক কি বলতেছে সেটা বল। পলাশ ভাই বলতে পারবেন, শাহজালাল পলাশ ভাই, প্রজেক্ট জি চার্টার জি, বলতে কি? প্রজেক্ট চার্টার হচ্ছে মেইনলি এটা হচ্ছে একটা ডকুমেন্টস, যেটা বুঝলাম এই ডকুমেন্টস হ্যাঁ প্রথম এর মধ্যে অনেক কিছু ডকুমেন্ট। থাকবে। এই ডকুমেন্টসটা মূলত প্রজেক্টের যিনি স্পন্সর উনি এটা ইস্যু করবেন। ইভেন আমরা ওকে, আমাদের এখানে প্র্যাকটিস আছে যে সেটা প্রজেক্ট ম্যানেজার যারা আছেন ওনারাও চাইলে এই প্রজেক্ট চার্টারটা তৈরি করতে পারেন। এই প্রজেক্ট চার্টারের মধ্যে প্রজেক্টের কি অবজেক্টিভ আছে, প্রজেক্টের গোল কি, স্কোপ কি, এবং হচ্ছে এই টিমের মধ্যে কারা কারা থাকবে, এরকম বিষয়গুলো এখানে ডিটেইলিং করা। ওকে, ডিটেইলিং করা তার আগে আপনাকে দুইটা জিনিস, এই তিনটা জিনিস কখনোই বলতে ভুলবেন না। সেটা হলো কি, ইটস একটা ডকুমেন্ট, এটা ডকুমেন্ট, অবশ্যই একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আপনাকে অথরাইজ করতেছে দুইটা মেন বিষয়ের উপরে। একটা কি, যে আপনার প্রজেক্ট এক্সিস্ট করে কিনা, মানে আপনার আচ্ছা, প্রজেক্টটা যে আছে লাইভ আছে এটা এক্সিস্ট করে কিনা, এটা একটা। আরেকটা হলো কি, অর্গানাইজেশনাল রিসোর্স আপনি ইউজ করতে পারবেন কিনা, বা আপনাকে এই জি অথরাইজেশনটা করবে, ঠিক আছে। আর পরে কম্পোনেন্ট কি কি থাকে এটা আপনারা এই যে হাই লেভেলের এই ফিগার গুলা দেখলেই বুঝতে পারবেন। আইটিটিও নিয়ে কারোর কোনো আর কোনো ধরনের কনফিউশন আছে কিনা? আইটিটিও কেউ একজন বলেন, আইটিটিওটা কি? পলাশ ভাই আপনি, তহিদ ভাই আপনি সুন্দর করে একটু আইটিটিওটা বলেন তো, যে এই আইটিটিওটার নাম কি আসলে? আইটিটিওটা হলো ইনপুটস টুলস অ্যান্ড না, টেকনিক্স হ্যাঁ অ্যান্ড টেকনিক্স, আউটপুট। তারপরে নামটা কি বলছিলাম আমরা? ডেভেলপ প্রজেক্ট ডেভেলপ প্রজেক্ট চার্টার। থ্যাংক ইউ। চার্টার। এবার আপনি বলেন যে কি আসলে বিষয়টা। বিষয়টা হলো কিছু অর্গানাইজেশনের কিছু জিনিসপত্র আমরা ইনপুট দিব এবং কিছু টুলস টেকনিক ব্যবহার করে এটার আউটপুট পাবো আর কি। মানে কেন আমি এই যে ইনপুট দিব? দেখেন, আপনি যদি প্রজেক্ট চার্টার তৈরি করতে যান তাহলে সর্বপ্রথম আপনার কি লাগবে বলেন, এটা তো সবাইকে বলতে হবে। প্ল্যান লাগবে। প্রজেক্ট না, প্ল্যান, এখানে তো প্ল্যান নাই, কোনো প্ল্যান আছে? গোল, প্ল্যান তো এখন আমরা আসি বিজনেস না। কেস, বিজনেস কেস লাগবে। আপনি কি করতে চাচ্ছেন? বিজনেস কেস যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন আসলে? এবং অথবা আপনাকে দেখেন, বেনিফিট গুলো এখানে আইডেন্টিফাই আমি করা। আমি 1 নম্বরের এই পোর্শনটা বললাম যে বাদ, তাহলে শুধু এগ্রিমেন্ট, ইন্টারপ্রাইজ এগ্রিমেন্ট। এনভায়রনমেন্টাল, ওপিএ ইনপুট দিয়ে আপনার কোনো কাজ হবে? বলেন তো। এখানে দেখেন, আপনাকে বলা হলো আপনি চা খাবেন, চাই দেওয়া হলো, চিনি দিলেন, পানি দিলেন, তাহলে কি হয়ে গেল? শরবত হয়ে গেল। সর্বত চা হয়ে কিন্তু হলো না। কারণ কি, মেন কম্পোনেন্টটা আপনি মিস করছেন। এখানেও তাই, যে আপনি প্রজেক্ট চার্টার বানাবেন, আপনার যদি বিজনেস কেসই না থাকে তাহলে পরের
যে ধাপগুলা এগুলা কিন্তু ইউজলেস হয়ে গেল। মানে আচ্ছা আপনি ইয়াসিন নুরি অন্য ভাই, বিজনেস কেসের জি সাথে আরেকটা জিনিস এডিশনাল আছে কিনা, যেমন প্রবলেম স্টেটমেন্ট আমরা বলতে পারি কিনা যে প্রবলেম স্টেটমেন্ট একটা থাকবে? না, প্রবলেম স্টেটমেন্ট এখানে না, প্রবলেম স্টেটমেন্ট আলাদা জিনিস, ওগুলো আমরা পরবর্তীতে আবার দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস কেস, বিজনেস ডকুমেন্টস আর কি। বিজনেস ডকুমেন্টের মধ্যে দুইটা মেইন পার্ট, একটা হলো বিজনেস কেস, যেটা ইটসেলফ আপনাকে বলতেছে যে আপনার কি টাইপের আপনি প্রজেক্ট নেবেন। আর বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান হলো ওই বিজনেস কেসের উপরে অ্যানালাইসিস করার পরে আপনি দেখতেছেন যে কি কি বেনিফিট আসতে পারে, কি কি রিস্ক হতে পারে, কি ধরনের টাইম লাগতে পারে, কত বাজেট লাগতে পারে, যে এই কম্পোনেন্ট গুলো আপনি বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে পাবেন। তাহলে ইনপুট হিসাবে আপনি কেন বিজনেস কেস ইউজ করলেন এটা আমরা ক্লিয়ার সবাই। আর ইচ অ্যান্ড এভরি প্রজেক্টই আপনি ধরে নেবেন যে এন্টারপ্রাইজ আর অর্গানাইজেশনাল ওপিএ থাকবে। এগ্রিমেন্ট আপনাকে এখানে অনেক ধরনের এগ্রিমেন্ট থাকতে পারে। দেখা গেলো এই প্রজেক্ট চার্টার তৈরি করতে গিয়ে সব ধরনের এগ্রিমেন্ট নাও লাগতে পারে, কিন্তু আপনাকে নিয়ে বসতে হবে। আমাদের গোলটা কি, আমরা প্রজেক্ট চার্টার তৈরি করব। আচ্ছা, প্রজেক্ট চার্টার তৈরি করার সাথে সাথে দেখেন এখানে আরেকটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি, এটা হলো অ্যাজাম্পশন লগ করতেছে। অ্যাজাম্পশন লগ মানে বাই প্রোডাক্ট বলি না আমরা, যে আপনি মেন একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, ওই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে অন্য আর কিছু আইটেম আপনার তৈরি হচ্ছে অটোমেটিক্যালি, যেটা আবার আপনি অন্য কাজে ইউজ করতে পারতেন। এরকম কোন একটা বাই প্রোডাক্টের নাম কেউ বলতে পারবেন যে এটা করতে গিয়ে এটা হচ্ছে? এটা এটা আমি বলতে পারি। জি প্লিজ আমি বলেন। বলতে পারি এটা একটা এক্সাম্পল ইয়াসিন ভাই, যেমন ধরেন আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে যে আমার যদি অর্গানাইজেশনাল প্রসেস না থাকে তাহলে আমাকে প্রসেসও ডেভেলপ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাই প্রোডাক্ট ফর এক্সাম্পল। ওকে, ঠিক আছে, সেটাও হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তার মানে কি আমার এইখানকে মেন সাবান তৈরির আউটপুটটা ক্ষেত্রে হচ্ছে আপনার কি? বাই প্রোডাক্ট হচ্ছে গ্লিসারিন। ওকে, দেখুন এটা ভালো এক্সাম্পল, আপনি সহজে বুঝতে পারবে আর কি, সবাই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে প্রজেক্ট চার্টার হচ্ছে আমার মেন আউটপুট, অ্যাজাম্পশন লগ হচ্ছে বাই প্রোডাক্ট। মানে যেহেতু আপনি বিজনেস কেসকে আপনি অ্যানালাইসিস করতেছেন, ওইখানে কিন্তু অলরেডি অ্যানালাইসিস করার সময় আপনি যে রিস্ক অ্যাসেস করছেন, কি ধরনের রিস্ক হতে পারে, কি ধরনের কমপ্লেক্সিটি হতে পারে, আপনি এই যে এইগুলা প্রবলেম গুলা আপনি আগেই অ্যাসেস করতেছেন, কোন ধরনের প্রবলেম আমি পড়তে পারি। হ্যাঁ, এই যে এই অ্যাসেসমেন্ট গুলো আপনার অ্যাজাম্পশন লগের মধ্যে থাকতে হবে। তাহলে টুলস অ্যান্ড টেকনিক্স এটা নিয়ে যদি আর কারো কোনো কোশ্চিন না থাকে আমি নেক্সট পেজে মুভ করবো আর কি। এখন ওয়ান বাই ওয়ান আমরা এগুলা নিয়ে কথা বলবো। আচ্ছা, আবার আমরা ব্যাক করবো দরকার হয়। এগ্রিমেন্ট কি হতে পারে? এগ্রিমেন্ট মানে কি, আমাদের দুইজনের মধ্যে দুইজন কি মিউচুয়ালি এগ্রিমেন্ট করতে হবে, অব্লিগেট থাকতে হবে। আপনি যে একটা এগ্রিমেন্ট করতেছেন, এটা আমরা আইটি পিপুলরা সবাই জানি যে আমাদের এসএল এগুলা করি, এই যে আমরা এমওইউ আমরা সাইন করি, বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট করি, লেটার অফ এগ্রিমেন্ট থাকে, ভার্বাল এগ্রিমেন্ট, ইমেল হতে পারে, রিটেন এগ্রিমেন্ট হতে পারে। এটা ডিপেন্ড করে অর্গানাইজেশনের কালচার এবং প্র্যাকটিস, বিজনেস নেচারের উপরে। যে আপনি কোনো কোনো জায়গায় বলবে যে ইমেল আপনার কখনোই কোনো এগ্রিমেন্ট হতে পারে না বা অথরাইজ কোনো ডকুমেন্ট হতে পারে না, কিন্তু আবার অনেক অর্গানাইজেশন বললো না আমি ইমেলকেই আমার অথরাইজেশন করলাম। কেউ আবার বললো না আমি হার্ড কপি ছাড়া একসেপ্ট করবো না। হ্যাঁ, তখন আপনাকে প্রিন্ট করতে হবে। এরকম অর্গানাইজেশন তো অর্গানাইজেশন ভ্যারি করতে পারে, যে আপনি এই যে এমওইউ করবেন, এসএলএ করবেন, তার এই এগ্রিমেন্ট গুলা আপনাকে কনসিডার করতে হবে। কি জন্য? আপনি এই যে প্রজেক্টটা নিতে যাচ্ছেন, এই প্রজেক্টের কোনো এগ্রিমেন্টে আপনাকে বলা আছে কিনা যে এই ধরনের প্রজেক্ট আপনি আমার অর্গানাইজেশনে পিক করতে পারবেন। হ্যাঁ, দেখা গেলো লেজিসলেটিভ কোনো প্রবলেম থাকতে পারে, অন্য কোনো কাস্টমারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের কোনো কিছু যদি কোনো এগ্রিমেন্টে থাকে তখন কিন্তু আপনাকে বলতে হবে যে এই এগ্রিমেন্টের কারণে আমি এই প্রজেক্টটা আমার অর্গানাইজেশনে আমি পিক করতে পারতেছি না। হ্যাঁ, এই জন্য আপনাকে এগ্রিমেন্ট গুলা নিতে হবে। তাহলে এগ্রিমেন্টটা নিয়ে আমরা সবাই জানি যে কি এগ্রিমেন্ট, এগুলো আমরা দেখে নেব। একটা এগ্রিমেন্টের মধ্যে কি কি থাকতে পারে? মেজর ডেলিভারেবল থাকতে পারে। আমরা যে এগ্রিমেন্ট গুলো সাইন করি ওখানে দেখবেন দুইজন পার্টি থাকবে, দুইজন পার্টির মধ্যে মেজর ডেলিভারেবল কি থাকবে, মাইলস্টোন ডেট থাকবে যে কোনটা কখন করবেন বা কোনটা কোন সময় করা উচিত ছিল, পারফরমেন্স রিপোর্টিং থাকে, পেমেন্ট টার্ম থাকতে পারে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকে, ওয়ারেন্টি, ইনসেনটিভ, পেনাল্টিস থাকে। যদি আপনি ডিউ টাইমে না করতে পারেন তাহলে ইন্স্যুরেন্স ক্লেম ওখানে থাকতে পারে, চেঞ্জ রিকোয়েস্ট হ্যান্ডেলিং, ডিসপুট রেজুলেশন, টার্মিনেট ক্লজ থাকতে পারে। আমরা বলি না যে 1 মাস 2 মাস আগে আমরা যে কোনো পার্টি টার্মিনেট করতে পারবে। এইরকম কম্পোনেন্ট গুলা এখানে থাকে, এগুলো আমরা একটু দেখেন। এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এটা আপনার কোনো কিছু মনে রাখার দরকার নাই, শুধু দেখেন আমি এখানে দেখানোর জন্য এক্সপার্ট জাজমেন্ট, এক্সপার্ট জাজমেন্ট, এক্সপার্ট জাজমেন্ট।
আবার দেখেন এক্সপার্ট জাজমেন্ট, মানে এক্সপার্ট জাজমেন্টের যে ইম্পর্টেন্সটা কত এটা বোঝানোর জন্য জাস্ট শুধু এই স্লাইডটা আপনাদেরকে সামনে নিয়ে আসা আর কি। হ্যাঁ, যে এরকম আপনি টুলস অ্যান্ড টেকনিক্স এর মধ্যে একটা টুলস অ্যান্ড টেকনিক্স হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। এক্সপার্ট জাজমেন্টটা কি এটা আমরা পরবর্তীতে দেখবো। এটার গুরুত্বটা বোঝানোর জন্য এই স্লাইডটা দেওয়া। এখানে দেখেন ডেভেলপ প্রজেক্ট চার্টারে আমরা বলছিলাম যে এক্সপার্ট জাজমেন্ট আছে। এক্সপার্ট জাজমেন্টটা কি, কেউ একজন বলেন তো যে এক্সপার্ট জাজমেন্ট তিনটা পার্টের, ইনপুট, টুলস এন্ড টেকনিক্স, আউটপুট, কোন পার্টের অংশ এটা? টুলসের টুলস এর, মানে আপনি ওই যে আমার ইনপুট প্রসেস আউটপুট, তার মানে এক্সপার্ট জাজমেন্ট দিয়ে আপনি প্রসেস করবেন, তাই না? তাহলে এখন বলেন যে এই আমার প্রজেক্ট চার্টার তৈরি করতে হলে কে আপনার জন্য এক্সপার্ট জাজমেন্ট হওয়া উচিত, কার এক্সপার্ট জাজমেন্ট হওয়া উচিত? সবাইকে কি আপনি এক্সপার্ট জাজমেন্ট হিসাবে এটা প্ল্যান করতে পারবেন যে এক্সপার্ট জাজমেন্ট? হ্যাঁ, স্পন্সর তো এক্সপার্ট জাজমেন্ট হবে না। এই দেখেন স্ক্যান করতেছে, সে খুঁজতেছে যে কে এক্সপার্ট জাজমেন্ট হবে। ডোমেইন কেউ এক্সপার্ট, একজন, হ্যাঁ, ওই যে সে প্রজেক্ট করতেছে সেটা ডোমেইন এক্সপার্ট, ডোমেইন নলেজ যার ডোমেইন আছে। এক্সপার্ট, রাইট, মানে যার নলেজ আছে ওই knowledge। এখানে কোন নলেজটা দরকার বলেন? এই জিনিসটা করতে গেলে আমার কোন নলেজটা দরকার? বিজনেস প্রসেস নলেজ। বিজনেস প্রসেস নলেজ হতে পারে, বিজনেস কেস নিয়ে আগে জানতে হবে। দেখেন আপনার দেখেন বলতেছে কি, দেখেন অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি জানতে হবে আপনাকে, বেনিফিট ম্যানেজমেন্ট জানতে হবে। আপনি যদি বেনিফিট ম্যানেজমেন্ট না জানেন তাহলে আপনি কিভাবে প্রজেক্ট কি বেনিফিট দিবে না দিবে, এটা তো আপনি কিসের এক্সপার্ট হলেন তাহলে? হ্যাঁ, টেকনিক্যাল নলেজ অফ ইন্ডাস্ট্রি, আপনি যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আপনি দিতে যাচ্ছেন, তৈরি করছেন, ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে, আইডিয়া না ডেপথ নলেজ থাকতে হবে। ডিউরেশন কত হতে পারে, বাজেট এস্টিমেশন কত হবে, এই যে এই জিনিসগুলো, রিস্ক আইডেন্টিফিকেশন, এই ক্যাটাগরিগুলোর পরে আপনার ওই এক্সপার্ট জাজমেন্টের নলেজ থাকতে হবে। তার মানে এখন আপনি যদি এখানে ধরেন কারোর আইটি নলেজ খুব ভালো, তাকে আপনি এখানে নিয়ে আসলেন প্রজেক্ট চার্টার তৈরি করার সময়, উনি কি কোনো হেল্প করতে পারবে? উনি জানে না বিজনেস কেস কি, তারপরে এগ্রিমেন্ট কিভাবে চেক করতে হয়, এগ্রিমেন্টটা কি আসলে উনি জানে না, পিএফ সম্পর্কে জানে না, ওপিএ সম্পর্কে জানে না, তাহলে তো তাকে দিয়ে আপনার এই এক্সপার্ট জাজমেন্টের কাজ হবে। তার মানে কি বলা হচ্ছে এখানে দেখেন, আপনার এক্সপার্টাইজ কোনো নলেজ, ওই যে উনি যেটা বললেন একটা নির্দিষ্ট ডোমেনের এগেইনস্টে আপনার এক্সপার্টাইজ নলেজ থাকতে হবে। আপনি ধরেন একটা এখানে একটা আপনি ওয়েবসাইট বানাবেন, তাহলে ওয়েবসাইটের জন্য এক্সপার্টাইজ নলেজ কার হতে পারে বলেন? কার কাছ থেকে আপনি এক্সপার্টাইজ নলেজটা নেবেন এই ওয়েবসাইটটা বানানোর জন্য? বা একটা ব্রিজ বানাবেন, ব্রিজের জন্য এক্সপার্টাইজ নলেজ কে দিবে? কিসের জন্য দেবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, গুড। আর আমার এই ওয়েবসাইটের জন্য কে দিবেন? আইটি এক্সপার্ট হতে হবে। আইটি Web এক্সপার্ট developer। হিসেবে যদি আমরা যদি ফিক্সড করে বলি তাহলে কি হলো, মানে Web ওয়েব developer। ডেভেলপমেন্টের ওই অ্যানালিস্ট যিনি করবেন, অ্যানালিস্ট থাকবেন, উনি হয়তো আপনাকে একটু হেল্প করতে পারে। ফুললি ডেভেলপার বললে আবার হয়তো ভুল হবে, ঠিক আছে? ওয়েব আপনাকে যে ওয়েব ডেভেলপমেন্টের যে অ্যানালিস্ট ফেজ আছে উনি হয়তো আপনাকে প্রপারলি সিস্টেম হেল্প অ্যানালিস্ট করতে পারবে। স্পেসিফিক ভাবে বললে সিস্টেম অ্যানালিস্ট বলতে পারেন। আর্কিটেক্টও হতে পারে। ওকে, তাহলে এক্সপার্ট জাজমেন্টটা আপনার সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কি জিনিস এক্সপার্ট জাজমেন্ট? মানে আপনি যে কাজটা করতে চাচ্ছেন এই কাজের উপরে কে এক্সপার্ট সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সেটা কি ইন্টারনাল না এক্সটার্নাল হবে, কেউ একজন বলেন তো? ইন্টারনাল হবে না ভাই, কারণ আমার তো উভয় হইতে পারে। এক্স্যাক্টলি, উভয় উভয় উভয়। কে বললেন? উভয় হইতে পারে। আমার এক্সপার্টিস শাহিন বলছি, শাহিন। ওকে, থ্যাংক ইউ শাহিন ভাই। হ্যাঁ, উভয় হতে পারে, কারণ কি আপনার অর্গানাইজেশনে এই এক্সপার্ট নাও থাকতে পারে, তাহলে তখন আপনাকে কি করতে হবে? আউটসোর্স করতে হবে, হায়ার করতে হবে বাইরে থেকে। সব সময় সব অর্গানাইজেশনে যে সব এক্সপার্ট থাকবে, নট লাইক দ্যাট। তার মানে আপনাকে এক্সপার্ট আগে সার্চ করে দেখতে হবে আপনার অর্গানাইজেশনে আছে কিনা, বা আপনার আপনার প্রজেক্টের মধ্যে আছে কিনা। আপনার প্রজেক্টের মধ্যে যদি না থাকে তাহলে অর্গানাইজেশনে আছে কিনা, অর্গানাইজেশনে যদি না থাকে তাহলে তখন আপনাকে আউটসাইড থেকে হায়ার করতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলাই হচ্ছে আমার এক্সপার্ট নলেজ। হ্যাঁ, তাদের এই যে এটা কে হতে পারে এবার দেখেন, একজন ব্যক্তি হতে পারে, একটা গ্রুপ হতে পারে, আবার আপনার অর্গানাইজেশনকেও আপনি এক্সপার্ট জাজমেন্ট হিসাবে পিক করতে পারেন। সেখানে ধরেন আপনি অর্গানাইজেশনের সাথে
আমরা অনেক সময় কনসালটেন্সি করি না, কনসালটেন্সির জন্য কিন্তু আমরা বলি না যে সেম পার্সন হতে হবে, ওই কনসালটেন্সি টিমের লাইক আন্ডারে এসপিএমসি। রাইট অনেকে থাকতে পারে, তাদের যে কেউ আপনাকে এই ধরনের সাপোর্ট গুলা দিবে। তার মানে একজন ব্যক্তি হবে এরকম না, একাধিক ব্যক্তিও হতে পারে, একটা অর্গানাইজেশনও হতে পারে, আবার আপনার ইন্ডিভিজুয়াল একজন পিপুল হতে পারে, একটা গ্রুপ অফ পিপুল হতে পারে। ওকে, তাহলে এই নলেজ গুলা থাকতে হবে, মানে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন ওই ডোমেইনের উপরে কাজ করার এক্সপার্টাইজ নলেজ থাকতে হবে। ওকে, এক্সপার্ট জাজমেন্ট হলো এটা। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস দেখছিলাম আমাদের প্রসেস করার জন্য যে ব্রেন স্টর্মিং, সেটা কি ডাটা গ্যাদারিং এর মধ্যে ছিল। ব্রেন স্টর্মিংটা কি এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখেন ব্রেন স্টর্মিংটা আসলে কি, ইটস এ টেকনিক, একটা টেকনিক। এই টেকনিকের ইউজ করে আপনি দেখেন লিস্ট অফ আইডিয়া ইন শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে আইডেন্টিফাই করতে। তার মানে কি, কোনো একটা প্রবলেম আপনার ধরেন এখানে স্টেপ গুলা দেওয়া হয়েছে, দেখেন সেট এ টাইম, আপনি একটা টাইম ফিক্স করলেন। মনে করেন আপনি একটা প্রজেক্ট লঞ্চ করবেন, প্রজেক্টের যারা অ্যাসোসিয়েটেড টিম মেম্বার আছে বা যাকে যাকে নিয়ে মনে হচ্ছে যে এ আমার এই প্রজেক্টের জন্য একটা ভালো ইনপুট দিতে পারে, তাদেরকে নিয়ে আপনি একটা টিম গঠন করবেন। এই টিম করে নুর আপনি ভাই, একটা টাইম ফিক্স। জি প্লিজ। আজকের এই ব্রেনস্টর্মিং এর উজ্জ্বল উদাহরণ হচ্ছে প্রথম সেশনটা, যেটা আপনি টেকনিক্যালি করছেন। এগুলোটা হলো আপনার লিগে আপনার এটাকে আমরা বলতে পারি ব্রেনস্টর্মিং। যে টেকনিক করে আপনি ব্রেন করলেন, দুজনকে নিয়ে আসলে করলেন, উত্তর দিলেন, উত্তর নিলেন, এইভাবে যে টেকনিক গুলো করা, এটা এক্স্যাক্টলি ওইটা আমি অ্যান্সার চাইছি, আসলে ডাটা আমি ওইভাবে কালেক্ট করে, ওটাও হতে পারে কিন্তু ওটা না। এটা হলো ব্রেন স্টর্মিংটা আসলে ইউজ করা হয় আইডিয়া জেনারেট করার জন্য। হ্যাঁ, ধরেন আপনি চাচ্ছেন যে সেদিন যেমন আমরা কমিটি গঠন করার জন্য একটা মিটিং কল করলাম, তাই না? অনেকের কাছে অনেক ধরনের, ফখরুল ভাই সবাইকে 1 মিনিট করে টাইম দিয়েছে। হ্যাঁ, যে আপনি এটার পরে বলেন কমিটিটা কি ধরনের হতে পারে, কি হতে পারে, সবার কাছ থেকে আইডিয়া আসছে। তাহলে এই আইডিয়া গুলা নিয়েই পরবর্তীতে কিন্তু একটা ফাইনাল কমিটি হবে। হ্যাঁ, এবং ওই কমিটি আমাদের রেজিস্ট্রেশনের জন্য হেল্প করবে আর কি। সেই রকম সেম, যে একটা টাইম ফিক্স করতে হবে, টাইম লিমিট দিতে হবে, একটা প্রবলেম ফিক্স করতে হবে, কোন টপিকস এর উপরে বা কোন প্রবলেম উপরে, কোন ইস্যুর উপরে, কোন গোলের উপরে আপনি ডিসকাশনটা করবেন। নো জাজমেন্ট অর ক্রিটিসিজম। ওই দিন কিন্তু আমাদের কোনো ক্রিটিসিজম ছিল, ভাই আপনি এটা বললেন কেন, আপনার কাছ থেকে তো আরো ভালো কিছু আশা করছিলাম, আমরা কিন্তু এরকম বলি নাই। কারণ ওই দিন ছিল ওপেন ফর অল, যে যে ধরনের কোশ্চিন বলছে আমরা সেই কোশ্চিনই কিন্তু নোট ডাউন করছি বা আমরা ওটা রিভিউ করছি। এই যে এখানে কোনো জাজমেন্টাল হওয়া যাবে না, সবার কোশ্চিন আপনাকে দিতে হবে। আপনি যদি জাজমেন্টাল হন তাহলে তখন দেখবেন যে কেউ আর আপনাকে আইডিয়া দিচ্ছে না, আইডিয়া জেনারেট করবে না। কারণ প্রজেক্টে তো আপনার স্ট্রাকচার ফলো করে, কেউ বস থাকে, কেউ টিম মেম্বার থাকে, কেউ দেখা গেল যে এক্সিকিউটিভ, কেউ আবার হচ্ছে যে আপনার এমডি থাকতে পারে। তো ওইখানে যদি আপনি জাজমেন্টাল হন তাহলে নিচের লেভেলের কেউ আপনাকে আর কোনো অ্যান্সার করবে না। তারপরে বলতেছে ইনকারেজ অল আইডিয়া, যে কোনো আইডিয়া দিলে আপনাকে বলতে হবে হ্যাঁ গুড আইডিয়া, এই ধরনের আইডিয়া পাওয়াতে আমাদের এই প্রজেক্ট আরো স্পিড আপ হবে বা আমাদের এই প্রজেক্টকে আমরা আরো ইস্যুস গুলা দ্রুত সলভ করতে পারবো। এই যে এই ধরনের কোন একটা মানে আপনাকে তাকে আহ, বাহবা দেওয়া যেটাকে বলে আর কি। হ্যাঁ, এভাবে অ্যাপ্রিসিয়েট করা আর কি। এম এম ফর কোয়ান্টিটি, আপনার এইখানে থাকতে হবে যে হাই কোয়ান্টিটি আইডিয়া জেনারেট করতে হবে। এরকম না যে 10টা আপনি ফিক্স করে দিলেন, 10টার বেশি আইডিয়া নিবেন না, এরকম না। আপনার টার্গেট থাকবে যত আইডিয়া আসবে তত ভালো আপনার। হ্যাঁ, বিল্ড অন আইডিয়াস, এই যে আইডিয়া গুলাকে আপনাকে বিল্ড করতে হবে। এরপরে হলো প্রত্যেকটা আইডিয়া ভিজুয়ালাইজ থাকতে হবে, আপনি যেন দেখতে পারেন যে কে কোন আইডিয়া দিল। হ্যাঁ, আবার অ্যালাউ ওয়ান কনভারসেশন এট এ টাইম। হ্যাঁ, অনলি ওয়ান কনভারসেশন থাকবে এট এ টাইম। এই যে এটা যদি কেউ বলে যে ব্রেনস্টর্মিং কি, আপনাকে বলতে হবে ইটস এ টেকনিক। এটা কি টেকনিক? ডাটা গ্যাদারিং টেকনিক। এই টেকনিক দিয়ে কি করা হয়, আইডেন্টিফাই করা হয় যে একটা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে কি কি ধরনের আইডিয়া বা কি ধরনের আইডিয়া আপনার কাছে আসতে পারে। হ্যাঁ, এই যে এই ডাটা গ্যাদারিং টেকনিকের মাধ্যমে কিভাবে এটা করতে হয় এটা আমরা দেখলাম, আর কেন ইউজ করতে হয় এটা দেখলাম। হ্যাঁ, সর্বপ্রথম আপনাকে বলতে হবে টেকনিক, এটা আমরা ইউজ করি শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য, এবং আমরা এটাকে ইনকারেজ করি যত বেশি আইডিয়া আসবে তত ভালো, মোর কোয়ান্টিটি হলে আরো ভালো। আমরা এইভাবে ডাটা আইডেন্টিফাই করতে পারবো। এটাকে বলা হচ্ছে আমাদের ব্রেন স্টর্মিং টেকনিক। হ্যাঁ, এটা আপনি আপনার টিমের সাথে, আমরা বসি না, ধরেন কোন একটা প্রবলেম হলো, আপনি আপনার টিমের সাথে বসলেন, বসে আপনি ডিসকাশন করলেন যে তুমি কি বলো বলে এই ব্যাপারে, এই প্রবলেমটা আমরা কিভাবে রিজলভ করতে পারি, তুমি কি বলো, তুমি কি বলো। এই যে সবার সাথে আমরা যে ডিসকাশন করে একটা আইডিয়া নিচ্ছি, সবার আইডিয়াটাকে আমরা নিয়ে তারপরে আমরা একটা ফাইনাল ডিসকাশনে যাচ্ছি যে এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করি। এই এটাকে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। এরপরে বলা হচ্ছে
ফোকাস গ্রুপ, এগুলা কি ডাটা গ্যাদারিং টেকনিক। দেখেন ফোকাস গ্রুপের কাজ কি, দেখেন ফোকাস গ্রুপ ব্রিংস টুগেদার স্টেক হোল্ডার এন্ড সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট to learn about the perceived project risk, success criteria, topics, এগুলা নিয়ে কাজ করবে। ফোকাস গ্রুপটা কিভাবে হয় দেখেন, একটু লেখাটা একটু ছোট হয়ে গেছে, আপনারা পরে দেখে নিন। ডিটারমাইন দ্য টপিক, আপনাকে একটা টপিক সেট করতে হবে, বা এটা আমরা পরবর্তীতেও দেখতে পারবো, ওখানে ভালো ফিগার আছে, আমরা দেখব। এর এরপরে আমরা দেখবো হচ্ছে যে দেখেন আবার ব্রেন স্টর্মিং এর পার্ট আপনাদেরকে আবার এই সেম জিনিসই দেওয়া হয়েছে, যেন আপনারা পড়লে ইজি বুঝতে পারেন। রিফার জাজমেন্ট, জাজমেন্ট করা যাবে না। ইনকারেজ করতে হবে আইডিয়া বেশি বেশি করে দেওয়ার। বিল্ড অন দ্য আইডিয়া আদার্স, মানে স্টে ফোকাস থাকতে হবে। ওয়ান কনভারসেশন হবে, বি ভিজুয়াল থাকতে হবে। গো ফর কোয়ান্টিটি, যত বেশি কোয়ান্টিটি হবে তত আপনার জন্য ভালো। আর ব্রেন স্টর্মিং সেশনটা আমরা কেন করি? আমাদের কোলাবোরেশনকে বুস্ট করার জন্য। আপনি যদি বলেন যে আমি বস, আমি যা বলবো সেটাই হবে, তাহলে কিন্তু আর কোনোভাবে আপনি আইডিয়া পাবেন না, কারণ আপনার সাবঅর্ডিনেট যারা আছে, আপনার ফিলোজ যারা আছে, তারা আর কোনো আইডিয়া আপনাকে দিবেন। অতএব এই ধরনের বসিং থেকে আমাদের এটা অটোমেটিক্যালি দূরে হয়ে যাবে, এবং আমরা একে অপরের প্রতি কোলাবোরেটিভ, আপনাকে এই কোলাবোরেশনটা বুস্ট করবে। স্টিমুলেট ক্রিয়েটিভিটি, ওই যে আপনি যে আপনার সাবঅর্ডিনেটকে, আপনার প্রজেক্ট টিম মেম্বারকে, ইভেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভকে আপনি সুযোগ দিচ্ছেন, সে এটা তার ক্রিয়েটিভিটিটাকে গ্রো করবে এবং স্টিমুলেট হবে। ফলে কি ফার্দার পরবর্তী টাইমে ও আরো ভালো কিছু পাইলে আপনার সাথে ইজিলি শেয়ার করবে। হ্যাঁ, এটা করে। আর জেনারেট ডাইভার্স আইডিয়া, আপনি তো, আমি হিউম্যান বিং, আমার একটা কনফাইন্ড স্পেস বলতে পারেন, যে আমি এর বাইরে চিন্তা করতে পারি না, কিন্তু দেখা গেলো 10 জন যদি হয় 10 রকমের চিন্তা করবে। হ্যাঁ, ডিফারেন্ট আইডিয়া জেনারেট হবে। এটাই হচ্ছে মেনলি ব্রেন স্টর্মিং এর কাজ। ফোকাস গ্রুপ, এবার আমরা দেখেন এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে ফোকাস গ্রুপটা কি। ডিটারমাইন দ্য টপিক, প্রথমে আপনাকে একটা টপিক সেট করতে হবে, এন্ড গোল ফর দ্য ফোকাস গ্রুপ, মানে আপনাকে টপিকও নিতে হবে, আবার একটা গোলও থাকতে হবে, যে আমি এই গোল এবং এই টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি। এরপরে বলতেছে আইডেন্টিফাই পোটেনশিয়াল পার্টিসিপেন্ট। এখন আপনি যেটা নিলেন, এখন আপনাকে দেখতে হবে যে পোটেনশিয়াল পার্টিসিপেন্ট কারা হতে পারে। এই যে ফোকাস গ্রুপটা আমরা করব, কাকে কাকে নিয়ে আমরা এই পোটেনশিয়াল গ্রুপটা তৈরি করতে পারি, তাদেরকে সিলেক্ট করলেন। প্রিপেয়ার এ গাইড, মানে আপনি একটা গাইড করবেন, এখানে একটা মডারেটর থাকতে হবে, ফ্যাসিলিটেটর বা মডারেটর। উনি এই এই যে সেশনটাকে গাইড করবে। ওই দিন যেমন আমাদের, আমরা যদি বলি ফখরুল ভাই আমাদের গাইড করতেছিলেন, যারা ওই মিটিং এ ছিলেন তারা ইজিলি বুঝতে পারবেন আর কি, যে উনি আমাদেরকে বলতেছিলেন যে আপনি বলেন, উনি সবার কাছ থেকে এটা ফ্যাসিলিটেট করার চেষ্টা করতেছিলেন। যদিও আমরা বলি যে মানে ফুললি কিন্তু করে নাই, মানে উনি যে এমন না কন্ট্রোল, যে এর বাইরে আপনি বলতে পারবেন না, এরকম কোনো কিছু না। মানে একজন মডারেটর থাকবে, উনি আপনাকে গাইড করবে। এই ধরনের ডিসকাশন করেন, এটা করেন। অনেক সময় হয় কি, টপিক ছাড়া যদি আপনি বের হয়ে যান, তখন ফ্যাসিলিটেটর আবার আপনাকে বলবে ভাই আমরা টপিকসে থাকি, হ্যাঁ, আমরা এই টপিকস এর বাইরে অন্য কোনো ডিসকাশনের জন্য না যাই। এই যে ফ্যাসিলিটেটরের কাজ এটা, বা মডারেটর। চুজ এ লোকেশন ফর দা ফোকাস গ্রুপ, মানে লোকেশন চুজ করতে হবে, যে কোথায় আপনি এটা করতে চাচ্ছেন। আপনার প্রিমিজে যে ইনসাইড, মানে আপনার ইনসাইড দ্য অর্গানাইজেশন আর আউটসাইড দ্য অর্গানাইজেশন, কোথায় করলে আপনার জন্য সুবিধা হয়, এরকম একটা প্লেস নির্ধারণ করতে হবে। পার্টিসিপেন্ট, এটা আমি বললাম টেইলরিং করা যায়, আপনি আপনার মতন করবেন। স্ট্যান্ডার্ড হলো 6 to 12 পার্টিসিপেন্ট আপনি নিতে পারেন যে আপনার সেশনের জন্য। এখানে টাইম ফিক্স করতে পারেন 90 মিনিটস টু 120 মিনিটস, নট লাইক দ্যাট এটার মধ্যে আপনাকে করতে হবে। আপনি আপনার মতন করে আপনার সেশন কন্ডাক্ট করার জন্য আপনি একটা টাইম ফিক্স করবেন। হ্যাঁ, এবং লিড বাই 10 মডারেটর। 10 মডারেটর যদি না থাকে, তাহলে কিন্তু আপনি গোলে পৌঁছাতে পারবেন না। সবাই দেখা যাবে যে ডিরেল হয়ে যাবে, মানে আমার ডিরেকশনটা তখন আর ঠিক থাকবে না। এরপরে যে আইডিয়াগুলো, কথাগুলো ডিসকাশন হবে, আমরা একটা পয়েন্টে আসবো। এখানে কি, অ্যানালাইজ দ্য সেশন and present a through written and or oral report, একটা রিপোর্ট আকারে আমরা এটা প্রকাশ করি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখেন যে এদেরকে আপনি ফোকাস গ্রুপ হিসেবে চিন্তা করতে পারেন। প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেটদেরকে নিয়ে কোনো একটা ইস্যু নিয়ে আলাপ করতেছে, হঠাৎ করে দেন আজকে এখন কোটা সংস্কার পদ্ধতি চলতেছে, এই মুহূর্তে জরুরি একটা ইস্যু, এই ইস্যুকে অ্যাড্রেস করার জন্য প্রাইম মিনিস্টার জরুরি ক্যাবিনেটকে কল করতে পারে এবং তার এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারে। এবং উনি একা ডিসিশন নিতে ব্যর্থ, যে কারণে হচ্ছে উনি সবাইকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি মনে করেন এই ইস্যুটা কিভাবে রিজলভ হতে পারে। যে ফোকাস গ্রুপের কাজ হবে এটা। আরেকটা হলে পরে দেখেন প্রাক বাজেট আলোচনা, আমরা যে এখানে দেখেন ফোকাস গ্রুপে আমরা এই যে ভেটারান পার্সন, আমরা এই যে আকবর আলী খান সাহেব
স্যারকে নিয়ে আসা হয়েছে এখানে, তাই না? যে এরকম রেলিভেন্ট যারা পিপুল আছে তাদেরকে নিয়ে আপনি টিম তৈরি করবেন এবং এই ধরনের প্রাক বাজেট আলোচনা করবেন। আপনি সংবাদ সম্মেলন করতেছেন, দেখেন প্রস্তাবিত বাজেটের উপরে আপনি একটা সংবাদ সম্মেলন করতেছেন, এইটাকে বলা হচ্ছে যে আপনার ফোকাস গ্রুপ। এই ফোকাস গ্রুপের মাধ্যম দিয়ে আপনি আপনার একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। এই ফোকাস গ্রুপ আমরা আলোচনা করলাম, ব্রেন স্টর্মিং আমরা আলোচনা করলাম। এবার আমরা ইন্টারভিউ দেখবো। দেখেন বিভিন্ন ধরনের ইন্টারভিউ হতে পারে। আপনি একজন ইন্টারভিউ দিচ্ছে, মাল্টিপল পিপুল হতে পারে, 1 to 1 হতে পারে। এটা মিট দ্য প্রেস, এটাও কিন্তু একটা ইন্টারভিউ, কারণ আপনি সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিচ্ছেন। সেটা কম্বাইনলিও দিতে পারেন, আবার 1 by 1 একজনও দিতে পারেন। হ্যাঁ? এখানেও দেখেন 1 to 1 ডিসকাশন করতেছে, বাট এইখানে একটা জিনিস ডিফারেন্ট আছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে ও রেকর্ড করতেছে আপনি যেটা বলতেছেন। এখানে 1 to 1 এমনি ডিসকাশন, আর এই জায়গাটায় হচ্ছে উনি রেকর্ডও করতেছে, এটা হয়তো আপনার প্রায়র পারমিশন নিয়ে উনি করতেছে। এটাও দেখেন ওয়ান কাইন্ড অফ ইন্টারভিউ, যে আপনি, আমরা এটা জানি, এটা কি বলেন তো কেউ একজন, কি এটা আসলে? কোন বানাগে করে কনেটিভ, হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই যে ইন্টারভিউটা নিয়ে আমরা আর অত ডিসকাশনে গেলাম না, আমরা সবাই জানি যে ইন্টারভিউর মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করতে পারেন বিভিন্ন ওয়েতে, এটাকে বলা হচ্ছে ইন্টারভিউ। এখন আমাদের আরেকটু দেখবো যে ইন্টারপার্সোনাল স্কিল, এটা আরেকটা ক্যাটাগরি। আমরা প্রথমে দেখলাম ডাটা, দেখেন এখানে বলা হচ্ছে যে ডাটা গ্যাদারিং, এই যে আপনি যদি এটাতে যান আইটিটিও, আমরা আলাপ করলাম কি এক্সপার্ট জাজমেন্ট আলাপ করছি, ডাটা গ্যাদারিংটা নিয়ে আলাপ করছি। এখন আমরা যাচ্ছি ইন্টারপার্সোনাল টিম স্কিল। তাহলে ইন্টারপার্সোনাল টিম স্কিলটা আমার কি, এটা একটু দেখবো আমরা। ইন্টারপার্সোনাল টিম স্কিলের মধ্যে অনেক কিছু আছে, এই শুধু এই তিনটা না, কিন্তু এই আইটিটিও এর জন্য এই তিনটা হলো পারফেক্ট। তার মানে কি, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কনফ্লিক্ট কি বলেন তো? কনফ্লিক্ট হতে পারে কি, যে আপনার আপনি মতবিরোধ। কেউ এক, হ্যাঁ, মতবিরোধ হতে পারে, বা এটা কি সবসময় নেগেটিভই হয় এমন না, পজিটিভও হতে পারে, তাই না? যে আপনি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারতেছেন, তখন একটা কনফ্লিক্ট। আপনি বলতেছেন যে এটা এমন হওয়া উচিত, উনি বললো না, আমার কাছে মনে হচ্ছে এটা এটা না, এটা হবে। এই যে তখন কনফ্লিক্ট হলো, কনফ্লিক্টটাতে এই কনফ্লিক্টকে অবশ্যই রিজলভ করতে হবে, সবার সেম ডিরেকশন থাকতে হবে, সেম গোল থাকতে হবে, আদারওয়াইজ আপনি প্রজেক্ট সাকসেস আনতে পারবেন। তাহলে মোটামুটি আমরা কনফ্লিক্ট নিয়ে পরবর্তীতে আরো পড়াশোনা করব। এখানে দেখেন বলা হচ্ছে কনফ্লিক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। কি কনফ্লিক্ট হলো দুইজনের মধ্যে, মাল্টিপল পিপুলের মধ্যে, কি বিষয় নিয়ে কনফ্লিক্ট হলো? যদি মাল্টিপল হয়, মাল্টিপল নিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, পয়েন্ট নোট করতে হবে, এরপরে ওটা নিয়ে অ্যানালাইজ করতে হবে। এরপরে বলছে চুজ স্ট্র্যাটেজি, মানে কোন স্ট্র্যাটেজিতে আপনি কনফ্লিক্টটাকে রেজুলেট করবেন বা আপনি কনফ্লিক্টটা দূর করবেন, এটা আপনাকে এখান থেকে ভেবে নিতে হবে আর কি, বা চুজ করতে হবে। এরপরে বলা হচ্ছে ইমপ্লিমেন্ট। আপনি এখানে অ্যানালাইজ করলেন, আইডেন্টিফাই করলেন, অ্যানালাইজ করলেন, আপনি মেথডটা চুজ করলেন, এখন ওই মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে দুইজনের উপরে, একজনের উপরে, অথবা মাল্টিপল পিপুলের উপরে, গ্রুপ অফ পিপুলের উপরে। ইমপ্লিমেন্ট করার পরে, এখন আপনি ইমপ্লিমেন্ট করলেন, কিন্তু ইমপ্লিমেন্ট করার পর আপনাকে ইভালুয়েশন করতে হবে, এন্ড অ্যাডজাস্ট করতে হবে, যে আমি যে কনফ্লিক্টটাকে আইডেন্টিফাই করলাম, করার পরে ইমপ্লিমেন্ট করলাম, আসলে কি কাজ হলো না হলো। আপনি যদি ইভালুয়েশন না করেন, তাহলে কনফ্লিক্ট কিন্তু থেকেই যেতে পারে, এবং এটা কোনো এক সময় আবার বাস্ট করবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে কনফ্লিক্ট ম্যানেজমেন্টটাকে আপনার স্টেক হোল্ডারদের মধ্যে, টিমের মধ্যে, বিভিন্ন টিম থাকতে পারে, আপনার আমাদের সবার গোল সেম কিনা, বা আমরা এক পয়েন্টে পৌঁছাতে পারতেছে কিনা, সেইটা নিয়ে আপনি আলোচনা করবেন। এবং এই কনফ্লিক্ট রেজুলেশনের জন্য প্রজেক্ট ম্যানেজারের একটা বড় দায়িত্ব, আপনাকে সব জায়গাতে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে এগুলো আমরা সবাই খেয়াল করবো। ফ্যাসিলিটেশন, অলরেডি আমরা বলছি এটা একটা অ্যাবিলিটি, আপনাকে ইফেক্টিভলি গাইড করতে হবে একটা গ্রুপ অফ পিপুলকে, কি করার জন্য, যে আপনার সেম একটা ডিরেকশনে যাওয়ার জন্য, সেম গোল, সেম আউটপুটকে কনভে করার জন্য, নিয়ে আসার জন্য আপনাকে একজন ফ্যাসিলিটেটর থাকতে হবে। আর ফ্যাসিলিটেটর যে ওয়েতে এটা করতেছে, যে আপনার যে প্রসেসে করতেছে, সেটাকে আমরা বলতেছি ফ্যাসিলিটেশন। এটা আমরা সবাই জানি যে সবাইকে আমরা কিভাবে ফ্যাসিলিটেট করে একটা নির্দিষ্ট গোলে আমরা সবাই যাব। যারা বিভিন্ন ডিরেকশনে আছে তাদেরকে আমাদের প্রজেক্টের যে সেম গোল, সেই গোলের দিকে নিয়ে যাব, এটা হচ্ছে ফ্যাসিলিটেশন প্রসেস। আর মিটিং ম্যানেজমেন্ট, আমরা আমাদের স্টেক হোল্ডারদের জন্য বিভিন্ন সময় মিটিং অ্যারেঞ্জ করি, সেই মিটিং গুলা কিভাবে করতেছি,
কোথায় করতেছি, মিটিং এর উদ্দেশ্য কি, কারা এই মিটিং এর অন্তর্ভুক্ত হবে, সবাইকে মিটিং এর মধ্যে না নিয়ে আসা, রেলিভেন্ট পিপুলকে মিটিং এ নিয়ে আসা, মিটিং এর টাইম ফিক্স রাখা, আননেসেসারি আনওয়ান্টেড কোনো গল্প কিছু না করা, টাইমের মধ্যে মিটিং শেষ করা। তারপরে হচ্ছে কি যে মিটিং শেষ হওয়ার পরে মিটিং এর একটা মিটিং মিনিটস অবশ্যই আপনাকে রাখতে হবে। আদারওয়াইজ এই মিটিং এর থেকে আপনি কি পাইলেন, বা কোনো একদিন আপনাকে কোশ্চিন করতে পারে যে আমরা যে মিটিং করছি মিটিং এর কি প্রাপ্তি ছিল বা কি আমার বেনিফিট হয়েছে, তখন আপনার মিটিং মিনিটস থেকে আপনাকে হেল্প। তাহলে এখানে দেখেন প্রজেক্ট ম্যানেজার এবং ফ্যাসিলিটেটর দুই ধরনের, দুইটা পার্সন আলাদা হতে পারে। আবার যদি ছোট প্রজেক্ট হয় আপনি প্রজেক্ট ম্যানেজারই দুই ধরনের কাজ করতে পারে, কিন্তু আমরা সবসময় লার্জার প্রজেক্ট নিয়ে চিন্তা করব, তাহলে আমাদের সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এখানে ফ্যাসিলিটেটর থাকতে পারে, আবার প্রজেক্ট ম্যানেজার আলাদা থাকতে পারে। তাহলে প্রজেক্ট ম্যানেজার আর ফ্যাসিলিটেটর কি কি কাজ করে এগুলো আপনারা একটু দেখবেন, কিন্তু কিছু কমন কাজ আছে। দেখেন, কমিউনিকেশন দুজনকেই করতে হবে, লিডারশিপ ক্যাপাবিলিটি দুজনের মধ্যেই থাকতে হবে, অর্গানাইজেশনের নলেজ, অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি এগুলো সব ফ্যাসিলিটেটর এবং প্রজেক্ট ম্যানেজার দুজনকেই জানতে হবে, প্ল্যানিং এ দুজনকেই জানতে হবে, কোলাবোরেশন থাকতে হবে দুজনের মধ্যে, ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে দুজনেরই কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে, দুজনকে ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল যদি না হয় তাহলে কিন্তু আপনার আপনি ওই যে কনফ্লিক্টকে রেজুলেট করতে পারবেন না, হ্যাঁ, বা আপনি একটা সেম গোল কিভাবে ফিল আপ করবেন সেদিকে যেতে পারবেন না। তার মানে এই গোলগুলা হচ্ছে এই মিডিলের, এটা হচ্ছে দুইজনেরই থাকবে এটা। আর এই যে টিম ম্যানেজমেন্টের জন্য ফ্যাসিলিটেটরের কোনো কাজ টিম ম্যানেজমেন্ট করা না, এটা নাও থাকতে পারে। নেগোসিয়েশন প্রজেক্ট ম্যানেজারের কাজ, এটা ফ্যাসিলিটেটরের মানে পার্ট অফ থাকতে পারে, কিন্তু এটা মেন গোল। রিস্ক ম্যানেজমেন্ট এটা এরকম না। এই বিষয়গুলো আমরা একটু দেখবো, হ্যাঁ? এখন দেখেন আপনাদের একটু দেখায় যে আমরা যে বললাম যে আমাদের প্রজেক্ট চার্টার হবে, তাহলে প্রজেক্ট চার্টারটা কেমন হবে, এটা হলো আমাদের পিএম বুক আপনাকে এইভাবে বলছে যে এইভাবে তুমি ডিজাইন করবা, প্রজেক্টের টাইটেল থাকবে, প্রজেক্ট স্পন্সর থাকবে, এ, তারপরে যে ডেট থাকবে। এইভাবে দেখেন এখানে বলছে যে জাস্টিফিকেশন গুলো এই জায়গায় লিখবেন, ডেসক্রিপশনটা এখানে দিবেন, প্রজেক্ট ডেসক্রিপশন, হাই লেভেল রিকোয়ারমেন্টস থাকবে এখানে, হাই লেভেল রিস্ক আপনি এখানে দিবেন, স্কোপ, টাইম, কস্ট, আদার, সামারি, মাইলস্টোন গুলা কোনটা আপনি করবেন। যে ধরেন মেট্রো রেল করলেন, তাহলে মেট্রোর আমরা আগে পিলার গুলা করবো, তাহলে পিলার গুলা আপনি এই পিলার 1 নম্বর পিলারটা এই ডেটে শেষ করব, 10 নম্বর পিলারটা আমি এই ডেটে শেষ করবো, এভাবে আপনাকে উল্লেখ করতে হবে। বাজেট এখানে উল্লেখ করতে হবে, এবং কে কোন স্টেক হোল্ডার, বিগ বিগ যে স্টেক হোল্ডার আমরা এখানে বলছি যে হাই লেভেলে থাকবে, সবাইকে এখানে নিয়ে আসার দরকার নেই, তাদের এখানে দিতে হবে। স্টাফিং ডিসিশন যদি কোনো কিছু থাকে আপনি দিলেন, বাজেট ম্যানেজমেন্ট এন্ড ভ্যালু। এইভাবে আপনার একটা প্রজেক্ট চার্টার আপনি ডিজাইন করতে পারেন আপনার মতো করে। এই প্রিডিফাইন্ড এটাও করতে পারেন, বললাম যে টেইলরিং করার আপনার ক্যাপাবিলিটি আছে। এটা জাস্ট আপনাদের নলেজের জন্য দেওয়া, এই রিলেটেড কোনো কোশ্চিন আপনার বলবে না যে পিএম বুকে যে একটা প্রজেক্ট চার্টার তৈরি করে দেখাও এই পিএমপি সার্টিফিকেশন জন্য। পিএমপি সার্টিফাইড এর জন্য আমাদের এই ধরনের লাগবে, তবে যে কম্পোনেন্ট কি কি থাকে এগুলো আমাদেরকে জানতে হবে। আরো আমরা আরেকটা উদাহরণ দিয়েছি, ওইটা হলো পিএম বুক প্রোভাইড করছে, আপনি এক্সেলে এইভাবে আপনার মতো করে আপনি প্রজেক্ট চার্টার তৈরি করতে পারেন। এখানে বিজনেস নিড, প্রজেক্ট স্কোপ, ডেলিভারি বলে যেগুলো বারবার থাকতেছে। প্রজেক্টে একটা প্রজেক্ট চার্টারের মধ্যে কি কি থাকতে পারে এগুলো সবাই আপনারা গো থ্রু করবেন, যেটা দেখালাম যে প্রজেক্ট পারপোজ, হাই লেভেল রিকোয়ারমেন্টস, হাই লেভেল রিস্ক, স্টেক হোল্ডারদের নেম, এগুলো আপনারা একটু দেখে নিন। আর একটা আমরা আউটপুট বলছিলাম, আউটপুটটা কি, অ্যাজাম্পশন লগ। ওই যে আমি বিজনেস কেসকে যখন অ্যানালাইজ করব এবং এটাকে যখন অ্যানালাইসিস করব, তখন আমি হাই লেভেলের কিছু অ্যাজাম্পশন আমি ফাইন্ড আউট করবো, যে এই প্রজেক্টটা যে আমি কন্টিনিউ করতে যাচ্ছি কি কি ধরনের কনস্ট্যান্ট এখানে ইনভলভ হতে পারে ইন ফিউচারে বা ডিউরিং প্রজেক্ট চলাকালীন সময়। এই যে আইডেন্টিফিকেশনটা আপনি করবেন, করে এভাবে আপনি এটা চার্ট মেনটেন করবেন, এবং সেইখানে আপনি দিবেন যে স্ট্যাটাস দিতে পারেন, প্লাস হলো যে প্রায়োরিটি দিতে পারেন, যে আমার কাছে মনে হচ্ছে এটা হাই প্রায়োরিটি হতে পারে। এরকম ভাবে আপনি একটা অ্যাজাম্পশন লগ তৈরি করতে পারেন, হ্যাঁ। তো এই হলো আমাদের প্রজেক্টের যে ডেভেলপ করব, প্রজেক্ট চার্টার, এই বিষয়টা আমরা একটু আলাপ করলাম। এখন বলেন যে এই আইটিটিও দেখে আপনার মুখস্থ করার কি কিছু আছে এখানে, বলেন, কেউ একজন বলেন। ওকে, মুখস্থ করার কিছু নাই। আমি তৌহিদ ভাইকে আমি একটু বলতেছি 1 মিনিটের মধ্যে আপনি এই আইটিটিওটা একটু বুঝাই দিবেন যে আপনি কি বুঝছেন। আচ্ছা, আহ,
প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট ক্যারেক্টার প্রথমে বিজনেস কেসকে নিতে হবে ইনপুট হিসাবে, এবং ইনপুট হিসাবে আরো থাকবে হলো এগ্রিমেন্ট, তারপরে হলো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট, ফ্যাক্টরস গুলো, অর্গানাইজেশন প্রসেস গুলো থাকবে। এবং এটা আউটপুটের জন্য যেই টুলগুলো ব্যবহার করব সেগুলো হলো আপনার এক্সপার্ট জাজমেন্ট থাকবে, এবং ডাটা গ্যাদারিং থাকবে, তারপরে ইন্টারপার্সোনাল ও টিম স্কিল থাকবে, মিটিং থাকবে, এবং এর আউটপুট হিসাবে প্রজেক্ট আপনার চার্টার এবং অ্যাজাম্পশন লগ বের হবে। ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এখানে মুখস্থ করার কি কিছু আছে বলে আপনার কাছে মনে হয়েছে যে এটা মুখস্থ করতে হবে? পিএমপি সার্টিফিকেশন যারা দেয় সবার মধ্যে 100% কোশ্চিন থাকে যে আমি কি এই 49টা আইটিটিও কি মুখস্থ রাখতে হবে বা আমাকে একদম নলেজেবল হতে হবে এটা নিয়ে? অবশ্যই আপনাকে জানতে হবে, কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। আপনার কি মনে হচ্ছে এখন মুখস্থ করার দরকার এটা? আপনি এখন এখান থেকে মনে ইজিলি হচ্ছে না, বের কিন্তু করতে পারবেন। কিছুক্ষণ পর তো ভুলে যাবো আবার। না, ভুলবেন না আপনি তখন। এই যে প্রজেক্ট চার্টার কি, প্রজেক্ট চার্টারের মধ্যে কি কি থাকে, ওইটা নিয়ে কাজ করব, ওইটা তৈরি করতে গেলে আমার কি হবে, এগুলো যখন মাল্টিপল টাইম আপনি দেখবেন তখন ওকে যাও। আমি শাহজালাল পলাশ ভাইকে 1 মিনিট সুযোগ দিচ্ছি, আপনি একটু বলেন আইটিটিওটা কি আগে বলেন। আছেন শাহজালাল পলাশ ভাই? ওপেন ফর অল, কেউ একজন বলেন, যে আরেকজন তহিদ ভাই বাদে কেউ একজন বলেন আইটিটিওটা কি আসলে। আইটিটিও হচ্ছে আমি একটা প্রজেক্টার চার্টার ডেভেলপ করতে চাই। আমার প্রজেক্ট চার্টার ডেভেলপ করতে হলে আমার কি কি জিনিস দরকার সেটা আমার ইনপুটের মধ্যে চলে আসবে, এবং সেই ইনপুটগুলোকে আমি কিভাবে কাজে লাগিয়ে আমার প্রজেক্ট চার্টার, আমার অ্যাজাম্পশন লগটা আমি বের করব। সেটার হচ্ছে গিয়ে যেই প্রসেসে আমি ইনপুটগুলোকে কাজে লাগাবো সেই প্রসেসটা হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক্স। আর কাজে লেগে গেল মানেই তো আমার আউটপুট, মানে আমার প্রজেক্ট চার্টার বের হয়ে গেল, অ্যাজাম্পশন লগও বের হয়ে গেল। আজকে আমার ফার্স্ট ক্লাস, একটু ইন্টারেস্টিং লেগেছে তাই একটু কথা বললাম, জানি না উল্টাপাল্টা কিছু বলছি কিনা। থ্যাংক ইউ। আপনি যে ফার্স্ট ক্লাসে যে সাহস নিয়ে আগায় আসছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কারণ প্রথম ক্লাসে এরকম ভাবে আপনি বলতে পারবেন এটা আমরা আশাও করি নাই। থ্যাংক ইউ। আর কেউ একজন বলতে পারবেন যে আইটিটিওটা কি, বা আমরা কেন এটা ইউজ করব, এটা মুখস্থ করার দরকার আছে কিনা, আপনার মতো করে আপনি বলবেন। কেউ একজন ওপেন। আমি বলি ভাই। যে শিওর, বলেন। আচ্ছা আমি বলি, হ্যাঁ তাহলে বলছিলাম। হ্যাঁ ভাইয়া, প্রজেক্ট চার্টারটা হলো অ্যাকচুয়ালি একটা একটা প্রজেক্ট চার্টার যখন আমি ডেভেলপ করব, আমার কিছু কিছু কম্পোনেন্ট লাগবে যেটা আমার ইনপুট হিসেবে লাগবে। ধরেন এখানে আপনি 4টা বিজনেস ডকুমেন্টস বা এগ্রিমেন্ট। অনেক সময় আমার দেখা যাচ্ছে আমার এগ্রিমেন্ট নাও লাগতে পারে, শুধু বিজনেস ডকুমেন্ট দিয়ে আমি প্রজেক্ট চার্টারটা ইনপুট হিসেবে ইউজ করতে পারি, অথবা অর্গানাইজেশন প্রসেসটাকে ইউজ করতে পারি। তো মেইনলি হলো বিজনেস ডকুমেন্টটা লাগবে, এর বাইরে বাকিগুলো হয়তো লাগতে পারে না লাগতে পারে। তো ওইটাকে আমি ইনপুট হিসেবে নিয়ে আমি এবার টুলস এন্ড টেকনিক্স ইউজ করব, যেটা আমার ইনপুটটাকে, যেটা আমি যে টেকনিক গুলো ইউজ করে এই ওই যে আমি আউটপুটটা বের করব হলো প্রজেক্ট চার্টারটা ইউজ করব। এবং পাশাপাশি ওইটার জন্য যে প্রজেক্ট চার্টারের সাথে দেখা যাচ্ছে কিছু কিছু এই এই টপিকস আসবে যেগুলো আসলে দরকার নাই, বাট এগুলো ফিচার হয়তো দরকার হইতে পারে, ওইটাকে আমি অ্যাজাম্পশন লগের মধ্যে মেনশন করব। ওকে, ঠিক আছে। অ্যাজাম্পশন মানে হলো যে কনস্ট্যান্ট কি হতে পারে, কি গ্যাপ, কি বাধা আসতে পারে, এইগুলো কনস্ট্যান্ট গুলো আপনাকে রাইট ডাউন করতে হবে আর কি। হ্যাঁ, আর আমরা যে টুলস এন্ড টেকনিক ইউজ করলাম, এগুলো বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই হয়। আপনাকে দেখতে হবে যে আপনার ইনপুটের উপরে বেস করে ওই টুলস এন্ড টেকনিক সিলেক্ট করতে হবে। আপনি দেখা গেল যে এইখানে যদি অন্য একটা টুলস এন্ড টেকনিক নিয়ে আসেন যেটার কোনো কাজই নাই, তাহলে হবে না। হ্যাঁ, এটা আপনি দেখবেন যে বারবার যখন আমরা দেখবো তখন দেখবো যে আমরা এটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে টুলস এন্ড টেকনিক সবার ক্লিয়ার? এটা কে বলতে পারবেন যে ডেভেলপ প্রজেক্ট চার্টার এটা কোন অংশ, প্রজেক্ট প্রসেস গ্রুপের কোন পার্টের অংশ? ইনিশিয়েটিং এর অংশ। ইনিশিয়েটিং এর অংশ। থ্যাংক ইউ। আমার আজকে সেশনটাই হচ্ছে ইনিশিয়েটিং এর উপরে হবে, বাট আমি আমার পরবর্তী এতে চলে যাব, সেটা হলো যে ইনিশিয়েটিং না, এবার আমরা ডেভেলপমেন্ট, এই প্রজেক্ট ডেভেলপ করব। হ্যাঁ, এই যে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানার, আমাকে প্ল্যান করতে হবে।
প্ল্যানটা না করে আমি আসলে অন্যদিকে যেতে পারতেছি না। ওইখানে গেলে তখন আবার প্রজেক্ট প্ল্যান ইনপুট হিসাবে লাগবে, তখন আপনার আবার বলবেন প্রজেক্ট প্ল্যানটা কি। এই কারণে এই জায়গাটাতে আমি একটু কম্বাইন করছি। মেইনলি প্রজেক্ট ইনিশিয়েশনের দুইটা পার্ট, একটা হচ্ছে কি প্রজেক্ট চার্টার ডেভেলপ করবেন, আর হলো যে আপনাকে স্টেক হোল্ডার ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, যে আমরা তার আগে যে প্রজেক্ট ম্যানেজার ডেভেলপ প্রজেক্ট প্ল্যানটা কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা কি, এটা দেখেন এখানে বলা হচ্ছে যে আপনি ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্স স্টার্ট করবেন, ডিসিশন অ্যান্ড ওপিনিয়ন নেবেন, আইডিয়াজ অ্যান্ড অপরচুনিটি আপনি এখানে জেনারেট করবেন, অ্যাকশন করবেন, ফিনিশ করবেন। এটা দেখেন আরো ইজিলি বুঝতে পারবেন। আপনার আইডিয়া আছে, আইডিয়া থেকে আপনি রাফ প্ল্যানিং করবেন। হ্যাঁ, প্রজেক্ট একটা রাফ ডিসকাশন করবেন। আসলে প্রজেক্ট প্ল্যানটা কি, আপনি এটা হলো যে কি করবেন, কিভাবে করবেন, কি হলে আপনি খুশি হবেন, কখন কিভাবে করবেন, এই যে কোশ্চিন গুলা থাকে না, আমরা বলি না যে এটা এই প্ল্যান গুলা আপনাকে প্ল্যান করতে হবে, যে আপনি কি করতে চাচ্ছেন, কি হলে আপনি খুশি হবেন, কখন করবেন, তারপরে হলো যে কিভাবে আপনি এটা ইভালুয়েট করবেন, কোন ক্রাইটেরিয়া হলে আপনি বলবেন যে হ্যাঁ এটা আমি ওকে, আমি স্যাটিসফাইড। এই যে এই কোশ্চিন গুলো আপনার আসতেছে, এই কোশ্চিন গুলো আপনাকে এই প্ল্যানের মধ্যে প্রপারলি ডিফাইন করতে হবে। যদি ডিফাইন না করতে পারেন, যে যত ওয়েল প্রিপেয়ার্ড করতে পারবে তার প্রজেক্ট প্ল্যানটাকে, তার প্রজেক্টটা তত বেশি ওই যে স্ট্রাকচার্ড হবে। আমরা ওখানে বলছি না যে ওয়েল প্রজেক্ট ম্যানেজমেন্ট করলে কি হবে, দুইটা যদি আমরা বলি তাহলে আপনি অন বাজেট করতে পারবেন, অন আপনার থাকবে যে আপনি ঠিক টাইমের মধ্যে, শিডিউলের মধ্যে করতে পারবেন। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান যার সুন্দর হবে তার জন্য আপনার প্রজেক্টটাকে অর্গানাইজ করাটা আরো ভালো হবে। তাহলে এই আইটিকিউ এর নাম কি? ডেভেলপ, বলেন ডেভেলপ কি? প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্ল্যান। ম্যানেজমেন্ট প্ল্যান। এখন এটা আমি পড়াবো না, কে পড়াবেন একজন বলেন, এটা কে বলেন একজন। এই যে এখন আপনি তো 7 পিপল, আমি তো ইন্ডিকেট করতে পারতেছি না, এই জন্য আমি টিম করতেছি। এখানে আমি টিম ট্রাই করব। জি, ফার্স্ট যে বলছেন উনি বলেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ডকুমেন্টটা প্রিপেয়ার করতে হলে আমাদের প্রথমে কিছু ইনপুট দিতে হবে, তারপর টুলস এন্ড টেকনিকস ফলো করতে হবে, আর এরপরে যেই আউটপুটটা বেরোবে সেটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। তো ইনপুটের মধ্যে প্রজেক্ট চার্টারটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তারপর হচ্ছে আদার প্রসেস যেগুলা আউটপুট থাকবে, তারপর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস, এগুলা আমাদের ইনপুট হিসেবে কাজ করবে। আর টুলস অ্যান্ড টেকনিক্সে যেগুলো আমরা আগেই দেখেছি, এক্সপার্ট জাজমেন্ট, ডাটা গ্যাদারিং, তারপর ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিলস, আর মিটিংস এর মধ্যে থাকবে, যেগুলো টুলস অ্যান্ড টেকনিক্স এর মাধ্যমে প্রপার ওয়েতে সেটা আউটপুট হিসেবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা, ডকুমেন্টটা ক্রিয়েট হবে আর কি। থ্যাংক ইউ, সুন্দরভাবে বলছেন। হ্যাঁ, আমি এবারে কোশ্চেন করি, বলেন তো যে বিজনেস কেস কেন এখানে ইনপুট হিসাবে ইউজ হলো না, কে বলতে পারবেন, বলেন। বিজনেস কেসটা অ্যাকচুয়ালি যে প্রজেক্ট চার্টারের ভিতরেই আছে, এই কারণে কে আসলে বললেন এটা, কে বললেন? আমি দেখতে পাচ্ছেন তো নামটা, বলেন কে ইমাম বলছেন এটা। হোসেন, ইমাম হোসেন। ইমাম হোসেন, থ্যাংক ইউ, সুন্দর অ্যান্সার করছেন। এই যে দেখেন, এটা কি তাহলে মুখস্থ করার দরকার আছে? প্রজেক্ট জি হ্যাঁ, চার্টারের মধ্যেই জি তো এখন আপনার বিজনেস কেস চলে আসছে, তার মানে আপনার জি। প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে। কিভাবে বুঝলেন প্রজেক্ট স্টার্ট হয়েছে? যেহেতু ওই কারণ আগের যে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে চলে আসছি আমরা এখন। না, প্রজেক্ট ম্যানেজমেন্ট চলে আসছে, এটা তো পরের স্টেপ। আমি কিভাবে বুঝবো যে আমার প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে? প্রজেক্ট প্রজেক্ট চার্টার চার্টার, হয়ে গেছে। প্রজেক্ট চার্টার রেডি প্রজেক্ট হয়ে গেছে। চার্টার রেডি আপনার হয়েছে। হাতে আছে। ওকে, প্রজেক্ট চার্টারের মধ্যে কি আছে অলরেডি? হাই লেভেলের বিজনেস প্রবাল কেস আছে। আছে, বিজনেস কেস আছে, আপনার বেনিফিটস আছে। রিকোয়ারমেন্টস আছে, বাজেট আছে, জি অ্যাসোসিয়েটেড স্টেক হোল্ডার আছে, কত দিনের মধ্যে করবেন এই ধরনের ইনফরমেশন আছে, রিস্কের ডেফিনেশন আছে, অবজেক্টিভ আছে, গোল আছে, এই যে এগুলো অবজেক্টিভ গোল যেটাই বলি না কেন, এই যে সবকিছু এখানে আছে। আর সব আইটি থিওরি ইনপুট হিসাবে আপনার এই যে এই দুইটা জিনিস ইউজ হবে, যে এন্টারপ্রাইজ আর এখানে বলতেছে যে আউটপুট ফ্রম আদার প্রসেসেস, এটা আমরা পরবর্তীতে জানবো। কারণ কি আমাদের এটা যেহেতু আমি ইনিশিয়েশন ফেজে আগেই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান করতেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা কোন প্রসেস গ্রুপের অংশ, কে বলতে পারবেন বলেন তো?
প্ল্যানিং এর প্ল্যানিং প্ল্যানিং এর, এটা প্ল্যান বলাই তো হচ্ছে, তাই না? প্ল্যান এটা প্ল্যানিং এর, কিন্তু কোন নলেজ এরিয়া কে বলতে পারবে? কোন নলেজ এরিয়া? নলেজ এরিয়ার কয়েকটা নাম আছে না? ওইটা হলো নলেজ এরিয়া ইন্টিগ্রেশন আমরা বলছিলাম, তাই না? ইন্টিগ্রেশনটা কিন্তু দুই ভাবে হতে পারে, যে সবগুলা মিলে ইন্টিগ্রেট হবে, আবার আমি এমন করতে পারি যে ইন্টিগ্রেশনটা শুরু করার পরে আমি ডিসেমিনেট করতে পারি, তাই না? এরকম হতে পারে। গুড, আমার যে কোশ্চেনটা ছিল সেটা আমি পেয়ে গেছি, যে বিজনেস কেস আমি কেন ইউজ করি না, এবং আমি এটাতে খুবই খুশি যে আপনার এই অ্যান্সারটা দিতে পারছেন, যে প্রজেক্ট চার্টারের মধ্যেই এটা আছে। ওকে, তারপরে এখানে নতুন কি আর পাইলেন? এক্সপার্ট জাজমেন্ট অলরেডি আপনি জেনে গেছেন, তাহলে এই এক্সপার্ট জাজমেন্ট আর ওই ডেভেলপ প্রজেক্ট চার্টারের এক্সপার্ট জাজমেন্ট কি সেম পিপুল হবে না আলাদা পিপুল হবে বলেন তো? কেউ একজন বলেন, এটা কি আলাদা পিপুল হবে না সেম পিপুল হলেই হবে? দুইটাই হইতে পারে। দুইটাই হতে পারে, গুড, বাট কিন্তু ডিফারেন্ট পিপুল হলেই ভালো হয়, তাই না? যে অনেক সময় দেখা যাচ্ছে যে কি প্ল্যান, যিনি আপনার ওই যে বিজনেস কেস নিয়ে এক্সপার্ট উনি কিন্তু প্ল্যানিং এক্সপার্ট নাও হতে পারে, তাই না? আবার ইন জেনারেল আমরা যদি বলি, যেহেতু আমরা এক্সপার্ট জাজমেন্ট বলতেছি, প্ল্যানিং এর জন্য যিনি এক্সপার্ট তাকেই আমরা এখানে কনসিডার করি। যিনি বিজনেস কেস নিয়ে এক্সপার্ট বা অন্য কিছু নিয়ে এক্সপার্ট, ওইটা ওই যে কোম্পানি স্ট্র্যাটেজি নিয়ে এক্সপার্ট, এগ্রিমেন্ট নিয়ে বা এইসব নিয়ে যে এক্সপার্ট, ওনার থেকে আমরা দেখবো যে কে প্ল্যান ভালো করতে পারে। সেম পিপুল হতে পারে অবশ্যই, কিন্তু আমাদের প্রায়োরিটি থাকবে যে এক্সপার্ট জাজমেন্টটা যেন একটু ডিফারেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বা আলাদা আলাদা ভাবে ডোমেন ওয়াইজ হয়। প্রথমে একজন বলছিলেন ডোমেন ওয়াইজ। হ্যাঁ, ডাটা গ্যাদারিং এর মধ্যে কি আছে এখানে নতুন কি আসছে বলেন? চেকলিস্ট, ডাটা গ্যাদারিং, হ্যাঁ, চেকলিস্ট, চেকলিস্ট আসছে, বাদ বাকি তিনটা এর মধ্যে আছে না? তাহলে এই তিনটা কি আপনার আর পড়া লাগবে? দরকার নাই, কারণ আমরা অলরেডি ডিসকাস করছি। ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে কি কি আছে? ওই তিনটাই আছে, এখানে অ্যাডিশনাল কিছু যোগ হয়, কারেক্ট? মিটিং আছে, অতএব আপনার এখানে একটা জিনিস জানার, চেক লিস্ট কি আমরা পরবর্তীতে দেখবো। আউটপুট কি হবে? এটা আউটপুট হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই আইটিটিওটার নাম হচ্ছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আর আউটপুট পাবো আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে মেনলি কি থাকবে কেউ একজন বলেন? আমরা তো কিছুক্ষণ আগে বললাম, এই ডকুমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আসলে কি ইনফরমেশন আপনি রাখবেন বলেন? এটা হইতে পারে আচ্ছা আমার অ্যাকশন প্ল্যান এবং বাজেটিং, শিডিউলিং, হ্যাঁ, এগুলি থাকতে পারে। এটাতে মেনলি ওই যে আমি যেটা বললাম, কোশ্চিনারিজ গুলো আপনার মেনলি থাকবে। আমরা দেখবো কি, যে দেখেন হাউ দা প্রজেক্ট ইজ এক্সিকিউটেড, মনিটরড এন্ড কন্ট্রোল এন্ড ক্লোজ। কিভাবে আপনি প্রজেক্ট এক্সিকিউট করবেন, কিভাবে মনিটর করবেন, কিভাবে কন্ট্রোল করবেন, এটা তো কিভাবে বলবেন। এখন কি কি ক্রাইটেরিয়া হলে আপনি এটাকে মিট করবেন, কি ক্রাইটেরিয়া হলে আপনি বলবেন এটা ক্লোজ, কখন বলবেন ক্লোজ, কোন সিচুয়েশনে বলবেন, এই যে বিভিন্ন ধরনের যে কোশ্চিনারিজ গুলো আছে আপনার এটা এই প্ল্যানের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, আপনি ভালোভাবে বলছেন। আমরা এবার দেখবো, এই যে এটা একটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা আপনার দেখার কোনো দরকার নাই, জাস্ট শুধু একটু দেখলেন যে ফরম্যাটটা কেমন হয়। এটা এ নিয়ে কোনো এক্সামে কোনো কিছু আসবে না, হ্যাঁ, আপনারা একটু ফ্রি টাইমে দেখেন। এইবার দেখেন যে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান বিভিন্ন ধরনের, এটা কি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এটা এই যে আমরা যদি বলি, এটা দেখেন কমিউনিকেশন আপনার কমিউনিকেশনটা কেমন হবে, এগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলস পড়বো যখন কমিউনিকেশন চ্যাপ্টারে যাব। দেখেন এখানে বলছে কমিউনিকেশন কোন ধরনের হবে, টুল কি কি ইউজ করবেন, আপনার অডিয়েন্স কারা হবে, কোন ফ্রিকোয়েন্সিতে আপনি কমিউনিকেশন করবেন, এখানে আপনি বলে দেওয়া আছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া। এখন দেখেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আবার সাবসিডিয়ারি অনেক ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে। একটা হলো মাস্টার প্ল্যান ফাইল, মাস্টার ফাইল মনে করেন একটা এক্সেল এর ওয়ার্ক, একটা এক্সেল ফাইলটাকে আপনি কনসিডার করলেন আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান হিসাবে। প্রতিটা ওয়ার্কবুক শিট থাকে না, শিট 1, শিট 2, শিট 3, শিট 4, এইভাবে আপনি চলে যাবেন। প্রত্যেকটা শিট হবে আলাদা আলাদা। দেখেন স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কি থাকবে কেউ একজন বলেন? স্কোপ ম্যানেজমেন্ট, স্কোপটা মানে কি? স্কোপ মানে হচ্ছে আপনি কিভাবে স্কোপটাকে স্কোপ দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট যেটা সেটা
তাহলে কিভাবে রিকোয়ারমেন্টটাকে ডিফাইন করবেন, ডেভেলপ করবেন, মনিটর করবেন, কন্ট্রোল এবং ভ্যালিডেট করবেন। রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যানটাও সেম তাই, কিভাবে আপনার রিকোয়ারমেন্ট গুলাকে আপনি অ্যানালাইজ করবেন, ডকুমেন্ট করবেন, ম্যানেজ করবেন। আমরা পরবর্তীতে দেখবো স্কোপ এবং রিকোয়ারমেন্টের মধ্যে কি সিমিলারিটিস, ডিসিমিলারিটি। শিডিউল ম্যানেজমেন্ট কি, মানে কিভাবে স্কোপের কে আপনি বিভিন্ন শিডিউলে ভাগ করবেন, কত দিনের মধ্যে করবেন, কিভাবে করবেন, এই জিনিসগুলোর জন্য রিলেটেড যে প্ল্যানগুলা এই প্ল্যানের মধ্যে থাকতে হবে। কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে কস্ট রিলেটেড যে কোশ্চিনারিজ গুলা বা যে ডকুমেন্টেশন দরকার সেটার উপর। কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, প্রকিউরমেন্ট, স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। তাহলে এটা দেখেন প্রত্যেকটা যে নলেজ এরিয়া আছে, প্রত্যেকটা নলেজ এরিয়াতেই আপনাকে আলাদা আলাদা প্ল্যান করতে হবে। তাহলে আমরা আবার বলি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানকে যদি আপনি একটা এক্সেল ফাইল হিসেবে ডিক্লেয়ার করেন, সেটা হলো মেন ফাইল। এই মেন ফাইলের আন্ডারে আপনার সাবসিডিয়ারি ম্যানেজমেন্ট প্ল্যান থাকতে পারে, যেটা আপনি অন্য আলাদা আলাদা শিটে মেনশন করতে পারেন। ধরেন আপনি স্কোপ ম্যানেজমেন্টের ইনফরমেশন গুলা শিট নম্বর 1-এ দিলেন, কোয়ালিটিটা আপনি শিট নম্বর 2-তে দিলেন। এইভাবে আপনাকে প্ল্যান গুলা ডিজাইন করতে হবে, যে কত কেপিআই হলে আপনি বলবেন যে এই কোয়ালিটিটা ভালো, বা আপনি যদি 8 গ্রেটার দেন 8 হয়ে যায়, আপনি বলবেন যে না এটা আউট অফ বাউন্ডারি চলে গেছে, আউট অফ কন্ট্রোল, হ্যাঁ আপনি এখান থেকে বাদ দিয়ে দিন। এইভাবে আপনাকে ডিজাইন। আমরা বেজ লাইন বলতেছি, বেজ লাইন কথাটার মানে কি, কেউ একজন বলতে পারবেন বেজ লাইনটা কি আসলে? বাংলাতে বেজ লাইন হয়তো মানে মোটা দাগে। মোটা দাগে, এখানে পিএমপির ভাষায় হলো বেজ লাইন মানে হলো কি অ্যাপ্রুভ। আপনাকে এটা অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার অথরিটি কার আছে এখানে? একটা প্রজেক্টে কোনো কিছু অ্যাপ্রুভ করার অথরিটি কার? প্রজেক্ট স্পন্সর। স্পন্সর। আর একটা যদি একটা ভালো অর্গানাইজেশন হয়, ওখানে একটা সিসিবি থাকে না, সিসিবি। সিসিবি কি করবে বলেন তো? আচ্ছা, সিসিবি নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই, কারণ ওটা আমরা পরবর্তীতে আমরা দেখব। ঠিক আছে, বেজ লাইন মানে হচ্ছে কি আপনি, হ্যাঁ চেঞ্জ কন্ট্রোল বোর্ড আর কি, ওটা নিয়ে আমরা পরবর্তী আলাপ করব। বেজ লাইন মানে হচ্ছে আপনার অ্যাপ্রুভ ভার্সন। অ্যাপ্রুভ ভার্সন কিসের অ্যাপ্রুভ ভার্সন? স্কোপ বেজ লাইন মানে স্কোপটা আপনি ডিফাইন করছেন যে এই স্কোপের বাইরে আমি আর কাজ করব না। আপনি যে আগে স্কোপ গুলা দিয়ে দিছেন, আপনি যদি বলেন আজকে আমার এই 10টা স্কোপ, কালকে বললেন 12টা, তাহলে কি হবে? হবে না। এই জন্য সব স্কোপ আগে কালেক্ট করতে হবে, করে বলতে হবে যে আর কোন স্কোপ আছে কিনা। যদি না থাকে তাহলে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে। এই অ্যাপ্রুভালের পরে যদি আপনি কোনো কিছু অ্যাড ডিলিট করতে চান, তাহলে ওই সিসিবির পারমিশন লাগে। ওটা নিয়ে পরবর্তীতে আমরা যাব। সে ওই রকম ভাবে শিডিউল আপনি বলে ফেলছেন যে আমি এই শিডিউলে করবো, এই কাজটা এতদিনে করবো, এই কাজটা এতদিনে করবো, এটা করবো এতদিন, আবার আপনাকে এটা অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। না হলে পরবর্তীতে আপনি দেখা গেল আপনার ইচ্ছা মতন আপনি শিডিউল চেঞ্জ করতেছেন, আপনি টাস্ক শেষ করতেছেন, হলো না। কস্ট আপনি বললেন যে আমার এই কাজটা শেষ করতে এই বাজেট, এই বাজেটের বাইরে আমি আর যেতে পারবো না। যদি যেতে হয় তাহলে আবার আমাকে অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে সরাসরি যদি বলা হয় বেজ লাইনটা কি, অ্যাপ্রুভ ভার্সন। অ্যাপ্রুভ ভার্সন কিসের অ্যাপ্রুভ ভার্সন? স্কোপের অ্যাপ্রুভ ভার্সন, শিডিউলের অ্যাপ্রুভ ভার্সন, কস্টের অ্যাপ্রুভ ভার্সন। আর নট লাইক দ্যাট অ্যাপ্রুভ হয়ে গেছে মানে যে চেঞ্জ হবে না তা না। চেঞ্জ করতে হলে আবার আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, ইভালুয়েট করতে হবে, ওটা পরবর্তীতে আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, এখানে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা এখানে আপনাদের দেখেন আরো কিছু কিছু অ্যাডিশনাল আছে, যেমন চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান হতে পারে, ওই যে আমরা যেটা নিয়ে কথা বলছি। কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান হতে পারে, আপনি যে একটা সফটওয়্যার নিয়ে আসলেন, একটা ইকুইপমেন্ট নিয়ে আসলেন, এটা কনফিগারেশন করবেন, কিভাবে করবেন, কে করবেন, এগুলা। পারফরমেন্স ম্যানেজমেন্ট বেসলাইন, এটা আবার একটা টোটাল ইস্যু, যে তিনটাকে একসাথে বলে পারফরমেন্স মেজারমেন্ট। আমরা আগের বললাম স্কোপ, শিডিউল, কস্ট আলাদা আলাদা হবে। কস্ট বেসলাইন, শিডিউল বেসলাইন, আর হচ্ছে স্কোপ বেসলাইন, আর তিনটার কম্বিনেশনকে বলা হয় পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন। এটা আপনার একটু মনে রাখবেন। প্রজেক্ট লাইফ সাইকেল, ওই যে কোন মেথডে হবে বা কি হবে এরকম। সরি, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ হচ্ছে যে কোন মেথডে হবে, কোনটা হবে, আর এটা হলো যে কোন ফেজে বা ফেজ গুলাকে বলা হচ্ছে। আর ম্যানেজমেন্ট রিভিউ, এইগুলা আলাদা আলাদা ভাবে আবার এই অ্যাডিশনাল কম্পোনেন্ট হতে পারে। এগুলো আপনার একটু জাস্ট দেখবেন। তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে দেখেন আপনার কি কি থাকতেছে। আমরা আবার বলি, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে একটা সিঙ্গেল ডকুমেন্ট, ওর মধ্যে আবার এরকম সাব ডকুমেন্ট থাকতে পারে, সাব প্ল্যান থাকতে পারে। বেজ লাইন হচ্ছে অ্যাপ্রুভ ভার্সন, কিসের অ্যাপ্রুভ ভার্সন? স্কোপের অ্যাপ্রুভ ভার্সন, শিডিউলের অ্যাপ্রুভ ভার্সন, কস্টের অ্যাপ্রুভ ভার্সন। পারফরমেন্স মেজারমেন্ট বেজ লাইন কাকে বলা হচ্ছে? ইন্টিগ্রেশন অফ শিডিউল, কস্ট এবং
স্কোপের আপনার অ্যাপ্রুভ ভার্সন, সেটাকে বলা হচ্ছে পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন। এগুলো আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান হয়ে গেল। খুব ইজি না যে আপনি সুন্দরভাবে একটা প্ল্যান করবেন, যে আপনি কোয়ালিটির ক্ষেত্রে কি কি প্ল্যান করবেন সেগুলো ওইখানে লিখে রাখবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে ওই যে এখানে দেখাইছিলাম যে কমিউনিকেশন, এই যে কমিউনিকেশনের এগুলো আপনি এইখানে পুট করবেন যে কি মিডিয়াম আপনি ইউজ করবেন। এখানে বলবেন অমুক স্টেক হোল্ডার বলছে আমাকে হার্ড কপি দিতে হবে, আমি মেল পড়া জানি না, আমি মেল অ্যাক্সেস করতে পারি না, তাহলে ওকে আপনার হার্ড কপি ইনফরমেশনই প্রোভাইড করতে হবে আপনাকে, এবং এটা আপনাকে রিটেন থাকতে হবে। কোথায় রিটেন থাকতে হবে? প্ল্যানের মধ্যে বলা থাকতে হবে যে এক্স একজন স্টেক হোল্ডার আছে যাকে আমার হার্ড কপি দিতে হবে, সে মেল অ্যাকসেপ্ট করবে না। এই যে এইভাবে আপনাকে প্ল্যানটা দিতে হবে। প্ল্যান নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন আছে। জি শিওর, প্লিজ বলেন। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আর হচ্ছে প্রজেক্ট প্ল্যানের মধ্যে ডিফারেন্স কি? একই তো, প্রজেক্ট প্ল্যান আর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপনার একই। প্রজেক্ট আপনি বললেন যে তাহলে প্রজেক্ট নাম প্ল্যানে, দিছে আর কি। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা যেগুলো দেখলাম সেই জিনিসগুলাই কনসিডার করতে হবে প্রজেক্ট প্ল্যানে। এক্স্যাক্টলি, প্রজেক্ট প্ল্যান, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ওটা নাম দিচ্ছে আর কি একটা, যে প্রজেক্ট আমরা সংক্ষেপে বলি যে প্রজেক্টের প্ল্যান আর কি। হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে এটা আপনি যেহেতু প্রজেক্টটা ম্যানেজ করতেছেন, ওরা ওয়েল একটা নাম দিয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ওটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, ওই যে কমিউনিকেশন, রিকোয়ারমেন্ট, শিডিউল, কস্ট, কোয়ালিটি, রিস্ক, তারপরে হচ্ছে প্রকিউরমেন্ট, এগুলো আলাদা আলাদা আছে। তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা ক্লিয়ার সবার কাছে না? আমরা একটু একটু স্পিডি করি, আর আমাদের কাছে মাত্র 15 মিনিট টাইম আছে। হাউ টু আইডেন্টিফাই স্টেক হোল্ডার, এটা কি জিনিস, যে আমরা কিভাবে স্টেক হোল্ডার বলতে কি বুঝেন? কেউ একজন বলেন তো, যে আমরা তো শুধু স্টেক হোল্ডার বলি, স্টেক হোল্ডারটা কি আসলে? স্টেক হোল্ডার হচ্ছে প্রজেক্টে যার ইনফ্লুয়েন্স এবং ইন্টারেস্ট দুটাই আছে। এক্সাক্ট, এত সুন্দর উদাহরণ দিলেন। কে বললেন প্লিজ? সুলতান। সুলতান ভাই। সুলতান, আমি মনে মনে করতেছিলাম যে সুলতান ভাই বলছেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সুন্দর একটা দিয়েছেন যে আপনার এটার দ্বারা কেউ ইম্প্যাক্ট হতে পারে, আবার কেউ বেনিফিট হতে পারে, রাইট? এই আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে হাউ টু আইডেন্টিফাই স্টেক হোল্ডার, এটা কোন প্রসেস গ্রুপের অন্তর্ভুক্ত? কেউ একজন বলেন। প্রসেস গ্রুপ বলছি আমি, এটা কি ইনিশিয়েশনের, প্ল্যানিং এর, না এক্সিকিউশনের? ইনিশিয়েশনের, মানে প্রথম আপনাকে দুইটা কাজ করতে হবে, একটা প্রজেক্ট চার্টার বানাতে হবে, তারপরে হলো আইডেন্টিফাই করতে হবে আপনার প্রজেক্টের স্টেক হোল্ডার কি। যে যত আইডেন্টিফাই করতে পারবে স্টেক হোল্ডার, তার প্রজেক্ট তত স্মুথ হবে। আপনি যদি আইডেন্টিফাই করতে ভুল করেন, আপনার প্রজেক্ট সাফার করবেই, নিশ্চিত ভাবে আপনি থাকেন। এখন একটা আপনাদের প্রতি একটা কোশ্চিন আছে, বলেন দেখি এখানে কয়টা বাগ আছে? গুনেন আপনারা, গুনে 1 মিনিট টাইম থাকলে 1 মিনিটের মধ্যে জানাবেন এখানে কয়টা বাগ আছে। যার হয়ে যাবে বলবেন যে হ্যাঁ আমি আমি ফাইন্ড আউট করছি এতটা বাগ আছে। 5টা বাগ দেখা যাচ্ছে ভাই। 8টা 10টা কে বলছেন? একটু নামগুলা বলেন। 8টা 10টা কে বলবেন? 11টা ভাই, 11টা আছে। 7টা 12টা আছে, সরি 12টা। 12টা আছে। আচ্ছা, তারপরে আর কেউ? ভাই 7টা পাইলাম তো। 7টা পাইছেন, তার মানে 13টা। 8-এর অধিক তো অবশ্যই আছে। আমি নিজেও জানি না 12টা কয়টা আছে, পাইছি। honestly, ঠিক আছে? কিন্তু 13টা কোশ্চিনটা আছে। করার 9টা পাইছি, 9টা। হ্যাঁ, কোশ্চিনটা করার উদ্দেশ্য হলো কি, এখানে কিন্তু আপনি বাগ ফাইন্ড আউট করতেছেন। 10টা। আপনি যদি বাগ গুনতে ভুল করেন, তাহলে কিন্তু ওই বাগ আপনার জন্য কিন্তু থ্রেট হয়ে দাঁড়াবে। আপনি যদি আইডেন্টিফাই না করেন যে এই জঙ্গলের মধ্যে বাঘটা আছে, তাহলে ও কিন্তু আপনাকে আক্রমণ করবে, রাইট? তার মানে কি এই ভাই প্রজেক্টেও, অরিজিনাল বাগ 4টাই আছে। হ্যাঁ, না অরিজিনাল আর আপনার চলে গেছে না, অথেন্টিকারই। আচ্ছা, যাই হোক, আমরা বলছি বাগ। দেখেন এখানে অনেকগুলো আছে, যারা আমরা একটু দেখি। এই যে এটা বাগ, এটা বাগ, এটা বাগ, এটা বাগ। দেখেন এই যে এখানেও একটা বাগ আঁকা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে। তারপরে হলো এই যে এইটা একটা বাগ, এই যে একটা একটা বাগ, এইখানে একটা বাগ আছে, দেখেন এই যে একটা বাগ আছে। হ্যাঁ, এভাবে আপনি গণনা করলে দেখবেন আরো দু একটা পাবেন আর কি। এই টোটালটাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বাগের এক্সাম্পলটা আমি কেন দিলাম? বাঘ হলো ভয়ঙ্কর, স্টেক হোল্ডারও ঠিক সেম। আপনি যদি স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতে মিস করেন,
তাহলে ওই স্টেক হোল্ডার আপনার গলার কাটা হয়ে যাবে পরবর্তীতে। হ্যাঁ, অতএব আপনাকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে কিভাবে আপনার স্টেক হোল্ডার আইডেন্টিফাই করবো। ওই সেম প্রসেসটা আমরা দেখবো। এই প্রসেসটা কে বলবেন? সুলতান ভাই বাদে, সুলতান ভাই তো একটা বলছেন মনে হয়। আইডেন্টিফাই স্টেক হোল্ডারের আইটিটিওটা কে বলবেন, বলেন। কারো সাহস নাই যে আমি বলবো? আচ্ছা, আমি ধরি তাহলে তৌহিদ ভাই বলেন প্লিজ। বা এখান থেকে আমরা ধরতে পারি কে আছে দেখি। ভাই তৌহিদ আমি ভাই, একবার বলছি, এইবার আরেকজন আচ্ছা বলুক। আপনি বলছেন না, তাহলে আমরা কাকে ধরবো? কেউ একজন উইলিংলি ফখরুল ভাইকে আসতেছে। না না, ফখরুল ভাইকে আমরা তো এখানে, ফখরুল ভাই অলরেডি পিএমপি সার্টিফাইড, আপনি জানেন তো, আপনারা জানেন। না, ফখরুল ভাইকে তো ধরা যাবে না। অন্য কেউ বলেন, কে একজন বলবেন, বলেন। জয়দ শাহ কি আছেন দাদা? আচ্ছা, না অসুবিধা থাকতে পারে, কারণ অনেক সময় কথা বলা বা এ করার জন্য আমাদের সমস্যা থাকতে পারে। আমরা আহমেদ হোসেন ভাই আছেন? আহমেদ হোসেন ভাই, আমি আছি ভাই। আচ্ছা, হ্যাঁ বলেন, আপনি বলেন তাহলে, জি প্লিজ। আমার তো এটা পুরো একটু আমাদের এক্সপ্লেন। হ্যাঁ, প্রথমে তো বলেন যে এই আইটিটিওর নামটা কি? মেইনলি আমি যেটা দেখি সেটা হচ্ছে এটা WH কোশ্চেন গুলা কি, যেমন আপনি আগে বলেন যে এই আইটিটিওটার নাম। আমি আপনাকে হেল্প করছি, বলেন। এই যে উপরে লেখা আছে দেখেন, আইডেন্টিফাই স্টেক হোল্ডার। এই আইটিটিওটার নামই হচ্ছে আইডেন্টিফাই স্টেক হোল্ডার। আচ্ছা, তারপরে বলেন এবার যে এই আইটিটিও, হ্যাঁ, ইনপুট হিসাবে কি কি ডাটা ইউজ হবে বলেন তো? সরি ভাই, কথাটা মিস করছি। এটা বলতেছি যে এটা ইনপুট হিসাবে কি কি ইউজ হবে। হ্যাঁ, ইনপুট হিসেবে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে আমরা যে প্রজেক্ট চার্টারটা ক্রিয়েট করছি সেটা ইউজ হবে। আমাদের যে বিজনেস ডকুমেন্টস গুলো আছে, যেমন আমাদের বিজনেস কেস বা বিজনেস ম্যানেজমেন্ট প্ল্যান, সেগুলো ইউজ হবে। তারপরে আচ্ছা, আমাদের এখানে একটু একটু পজ দিই আমি। এখানে বলেন তো যে আগের এতে আমরা দেখলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান যখন করলাম শুধু প্রজেক্ট চার্টার নিয়ে করলাম, এইখানে আবার আমি বিজনেস কেস আবার কেন নিয়ে আসলাম? বিজনেস কেস তো প্রজেক্ট চার্টারের মধ্যেই আছে, তাহলে এই ইনপুটটা আমি কেন এখানে দিলাম? কেউ একজন বলেন, আপনি বলেন ভাই প্লিজ। এখানে বিজনেস কেসটা আসছে কারণ চার্টারে থাকা সত্ত্বেও এখানে স্টেক হোল্ডার গুলা আলাদাভাবে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে ওই আমরা সবসময় একটা জিনিস বলছিলাম, মনে আছে? প্রজেক্ট চার্টারে হাই লেভেলেরই থাকবে, হাই লেভেলের স্টেক হোল্ডারের নাম থাকবে, হাই লেভেলের ইনপুট থাকবে। তাহলে বিজনেস কেসটা আপনাকে এখানে নিয়ে আসার কারণ হলো যে হাই লেভেলের মধ্যে আপনি কনসিডার করলেন, কিন্তু দেখা গেল কোনো একটা নাম মিসিং হয়ে গেছে, তাই না? উনি ওইখানে কনসিডার করে নাই, আপনার কাছে মনে হয়েছে যে এই 5টা হাই লেভেল, কিন্তু ওইখানে 10টা স্টেক হোল্ডার আছে। তাহলে 10টা স্টেক হোল্ডার প্রপারলি ফাইন্ড আউট করতে হলে আপনাকে বিজনেস কেসটা আবার একটু রিভিউ করতে হবে। এই জন্য আপনি এটা নিয়েছেন। আর যদি যদি মনে করেন প্রজেক্ট চার্টার দিয়ে আপনার হয়ে যাচ্ছে, হয়ে গেল, সমস্যা নাই, এই জন্য এটা করা। তারপরে বলেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান দেখেন নিয়ে আসছে এখানে, তাই না? হ্যাঁ, এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা আসছে, এখানে স্পেশালি মেনশন করা এই আছে প্ল্যানের মধ্যে দেখেন যে সাব প্ল্যান কি কি নিয়ে আসছে, দেখেন তো সবগুলা সাব প্ল্যান কিন্তু নিয়ে আসে নাই। শুধু দুইটা, কমিউনিকেশন ম্যানেজমেন্ট আর স্টেক হোল্ডার এনগেজমেন্ট। এনগেজমেন্ট, কমিউনিকেশনটা কেন নিয়ে আসলো আর স্টেক হোল্ডার এনগেজমেন্টটা কেন নিয়ে আসলো? কারণ আমার স্টেক হোল্ডারের সাথে কিভাবে কমিউনিকেশন করা হবে সেটা এখানে মেনশন থাকতে হবে। এক্স্যাক্টলি, গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার কতটুকু তার এনগেজমেন্ট কতটুকু থাকবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এক্স্যাক্টলি। এরপরে দেখেন প্রজেক্ট ডকুমেন্টস নিয়ে আসি আমরা। স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান আছে আর একটা, আমরা দেখবো যে স্টেক হোল্ডার কিভাবে এনগেজ হবে, কার সাথে কোন ওয়েতে আমি কথা বলবো, কোন পদ্ধতিতে কথা বলবো, কাকে ইনভাইট করব, কে কি স্টেক হোল্ডার, কে কি কি স্টেক হোল্ডার, ওগুলো আমরা দেখবো। এরপরে প্রজেক্ট ডকুমেন্টস আছে, দেখেন প্রজেক্ট ডকুমেন্টের মধ্যে আমরা দেখবো চেঞ্জ লগ, ইস্যু লগ, এগুলো নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো। আবার এগ্রিমেন্ট নিয়ে আসছে আপনি এখানে ইনপুট হিসাবে। আর এখানে আমাদের টুলস এন্ড টেকনিক গুলা কি ইউজ হবে? এক্সপার্ট জাজমেন্ট, ডাটা গ্যাদারিং, এখানে দেখেন কোশ্চিনারি এন্ড সার্ভে আছে, ব্রেন স্টর্মিং আছে। কোশ্চিনারি এন্ড সার্ভেটা এখানে নতুন। ডাটা অ্যানালাইসিস, এখানে আরেকটা নতুন টুলস ইউজ হয়েছে, সেটা কি? ডাটা অ্যানালাইসিস করতে হবে।
ডাটা অ্যানালাইসিস এর মধ্যে কি স্টেক হোল্ডার অ্যানালাইসিস, ডকুমেন্ট অ্যানালাইসিস। এখানে ডাটা রিপ্রেজেন্টেশনও দেখেন নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে কি স্টেক হোল্ডার ম্যাপিং রিপ্রেজেন্টেশন, নতুন অ্যাড হয়েছে। এখান থেকে আমরা কি পাবো? 1 নম্বর যদি আমরা বলি স্টেক হোল্ডার রেজিস্টার, একটা লিস্ট পাবো স্টেক হোল্ডারের নাম। আর বাদ বাকিগুলা দেখেন চেঞ্জ রিকোয়েস্ট থাকতে পারে, একটা রিকোয়েস্ট আমরা পাবো। এরপরে প্ল্যান গুলো আমার আপডেট হতে পারে, যে কোনো একটা প্ল্যান চেঞ্জ হলো, কোনো একটা নতুন কিছু আসলো, সেগুলার আমরা আপডেট হতে পারে। আর ডকুমেন্টস গুলো আপডেট হতে পারে, এখানে কোনো অ্যাজাম্পশন আসতে পারে, ইস্যু লগে ইস্যু আসতে পারে, কোনো রিস্ক আইডেন্টিফাই হতে পারে, এগুলা পরবর্তীতে আবার আমরা দেখবো। এখানে মেন কনসার্ন হলো আমার আইডেন্টিফাই একটা লিস্ট, স্টেক হোল্ডারদের লিস্ট বের করা। ওইটা করতে গিয়ে আমরা এই আইটিকিউটা ফলো করবো। দেখেন আমার স্টেক হোল্ডার ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। এক্সটার্নাল কারা? সাপ্লায়ার, রেগুলেটর, শেয়ার হোল্ডার, গভর্নমেন্ট, কাস্টমস, ভেন্ডর। আর প্রজেক্টের মধ্যে যারা কাজ করে, প্রজেক্ট টিম, প্রজেক্ট স্পন্সর, প্রজেক্ট ওনার, ডিপার্টমেন্ট, তারপর এন্ড ইউজার, এরা হলো আপনার এইখানে ওই সেম কথাটাই বলা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, স্টেক হোল্ডার ক্যান বি কি হতে পারে? নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ইনভলভ থাকতে পারে, আবার ইনভলভ নাও থাকতে পারে, ডরমেন্ট থাকতে পারে, পার্সন হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, গ্রুপ হতে পারে, কোনো একটা দেখেন এফেক্টেড বাই কমপ্লিশন হতে পারে, এরকম বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার হতে পারে। তাহলে এটা আমরা দেখলাম। এখানে আমরা নতুন একটা জিনিস দেখছিলাম কি, যে কোশ্চিনারিজ এন্ড সার্ভে আর ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিংটা অলরেডি আমরা জানি। আর ব্রেন রাইটিংটা কি? আপনাকে ব্রেন স্টর্মিং হলো খোলামেলা ডিসকাশন করা, যত পারেন পয়েন্ট মুখে বলা, ওইটাকে নোট ডাউন করা ফ্লিপ চার্টে। আর ব্রেন রাইটিং হচ্ছে কি, যে আপনি 3টা আইডিয়া দিবেন, ওই 3টা আইডিয়া আবার পাস করবেন আপনার রাইট সাইডের পিপুলের কাছে, উনি আবার কিছু আইডিয়া দিবে, ওই আইডিয়াটা আপনি নোট ডাউন করবেন, করে করে লিখবেন। এটাকে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং আর হচ্ছে ব্রেন রাইটিং। ঠিক আছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সার্ভে আর কোশ্চিনারির মধ্যে মেন পার্থক্য কি, যে আমরা বললাম আপনাকে দুইটাই হচ্ছে ডাটা কালেক্ট করা উদ্দেশ্য। তাহলে দি প্রসেস অফ কালেক্টিং এন্ড অ্যানালাইজিং দি ডাটা, আর ইনস্ট্রুমেন্ট অফ ডাটা কালেকশন, বিভিন্ন ধরনের ডাটা কালেকশন কন্ডাক্টেড অন টার্গেট অডিয়েন্স। আপনি টার্গেট করে নেবেন এই কোয়ালিটির লোককে, এই টাইপের অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন। আর এখানে ডিস্ট্রিবিউটেড ডেলিভার টু দি রেসপন্ডেন্ট, এটা আপনি মাস পিপুলের কাছেও দিতে পারেন, বা আপনি এরকম টার্গেট পিপুলের কাছেও দিতে পারেন। এরপরে বলতেছে কি ওপেন কোশ্চিন থাকবে, ক্লোজ কোশ্চিন থাকবে। মানে ওপেন মানে হলো যে রিটেন, এটা আপনি বলে দিলেন যে এই টেক্সটের মধ্যে আপনি ডকুমেন্ট আকারে দেন। আর ক্লোজ মানে হলো কি মাল্টিপল চয়েস কোশ্চেন, আপনি এর বাইরে যেতে পারবেন। আর এখানে শুধুই ক্লোজ থাকবে, ওপেন থাকবে না কোশ্চিনারি। আর হলো অবজেক্টিভ নেচার, ওই যে মাল্টিপল টাইপ কোশ্চিন হবে, আর এখানে সাবজেক্টিভও হতে পারে, আপনি লিখতেও পারবেন, আবার অবজেক্টিভও হবে। এটা হলো কোশ্চিন। আচ্ছা, স্টেক হোল্ডার আইডেন্টিফাই, এইটা আমরা জাস্ট একটু প্রসেসটা আলাপ করব, করে আমরা পরবর্তীতে যাব। যে স্টেক হোল্ডার অ্যানালাইসিসের দেখতে হবে তার ইন্টারেস্ট কি এই প্রজেক্টে, তার রাইট কি, মানে লিগাল অর মোরাল রাইট, কি ধরনের রাইট আছে, ওনারশিপ কি, এগুলো আমরা দেখব। নলেজ কেমন, বা স্পেশাল নলেজ বা কন্ট্রিবিউশন কি, হ্যাঁ, এগুলা আমরা স্টেক হোল্ডার অ্যানালাইসিস এর মধ্যে খেয়াল করব। এগুলা ধাপ আছে, যে আইডেন্টিফাই দ্য স্টেক হোল্ডার, স্টেপ ডিসপ্লে রিলেশনস, তারপরে হলো ইভালুয়েশন অ্যানালাইসিস, আর হলো ডিডিউস ফিউচার মেজার। এগুলো আমরা একটু দেখব। এইখানে দেখেন একটা গ্রাফ দেওয়া আছে, আমরা পরবর্তী সেশনে আপনাকে এটা আরো একটু ভালোভাবে বোঝাবো। আমরা একটু জাস্ট দেখালাম যে আপনি পাওয়ার ইন্টারেস্ট, একটা গ্রিড বলা হচ্ছে, দেখেন এদিকে বলা হচ্ছে পাওয়ার, মানে আপনি যে আইডেন্টিফাই করলে স্টেক হোল্ডার, ওর পাওয়ার বেশি এদিকে কম, তার ইনফ্লুয়েন্স বেশি এদিকে কম। যদি এরকম হয় তাহলে যার পাওয়ারও বেশি, ইনফ্লুয়েন্সও বেশি, সে থাকবে এখানে। যার পাওয়ার আছে কিন্তু ইনফ্লুয়েন্স নাই, সে থাকবে এখানে। আর যার দুইটাই কম, সে এই ক্যাটাগরিতে থাকবে। আর যার ইনফ্লুয়েন্স বেশি, পাওয়ার কম, সে এই ক্যাটাগরিতে থাকবে। এই 4টা অর্গানাইজেশনই আপনার সেম ভাবে দেওয়া আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে গুগল প্লে স্টোর দিয়ে বোঝানো, মানে আপনি যদি ধরেন রাইড শেয়ারিং একটা কোম্পানি, তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন সেটা এখানে দেখানো হয়েছে। এটা যদি আপনারা দেখেন তাহলে পরবর্তীতে দেখেন ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট বা লো হাই, যেভাবে আপনি সাজান না কেন, এটা আপনি ইজিলি এখান থেকে বের করতে পারবেন কি ধরনের নলেজ দিবেন। এখন আমি আপনাদেরকে বলেন তো শেখ হাসিনার পাওয়ার এবং ইনফ্লুয়েন্সে কোন ক্যাটাগরিতে পড়বে, কে বলতে পারবেন বলেন? মানে পাওয়ার কি তার লো না হাই? হাই, কারেন্ট ইনফ্লুয়েন্সও হাই, ইনফ্লুয়েন্সও হাই, তাহলে সে কোন ক্যাটাগরিতে পড়বে? সে ম্যানেজ ক্লোজলি পড়বে। ম্যানেজ ক্লোজলি, তার মানে এই টাইপের স্টেক হোল্ডারকে আপনাকে ক্লোজলি ম্যানেজ করতে হবে, যার
পাওয়ারও হাই, ইনফ্লুয়েন্সও হাই। ঠিক আছে, এবার বলেন এই দুজন কম্বাইন্ড ভাবে কি হবে? দুইজন সেম, দুইজনও একই, মানে ইনফ্লুয়েন্সও হাই, বরং আরো বেশি হবে, পাওয়ারও হাই। তাহলে আপনাকে ক্লোজলি ম্যানেজ করতে হবে। সরি, এইটা কি খালেদা জিয়া? বলেন তো যে উনি কোন ক্যাটাগরিতে পড়বে? পাওয়ার এবং ইনফ্লুয়েন্সের দিক দিয়ে বলেন, কে বলেন পাওয়ার কেমন আর ইনফ্লুয়েন্স কেমন? উনার কি এখন কোনো পাওয়ার আছে? ইনফ্লুয়েন্স বেশি, পাওয়ার কম। পাওয়ার বেশি, পাওয়ার কম, ইনফ্লুয়েন্স বেশি। তাহলে কোনটায় বসবে? পাওয়ার কম, পাওয়ার কম, ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স কিপ বেশি। ইনফর্ম, কিপ ইনফর্ম, কিপ ইনফর্ম। আমাদের দেশের ব্যবসায়ীরা ওই শেখ হাসিনাকেও টাকা দিচ্ছে, আবার কনকারেন্টলি তারেক জিয়ার কাছেও টাকা পাঠায়। এই যে আমরা আমরা এটা আমাদের শোনা কথা, মানে আমরা তো জানি না, প্রুভ করতে পারবো না। বেনজির কোনো সামহাও তারেক জিয়ার সাথে নাকি কোনো কমিউনিকেশন করছে, যে কারণে হয়তো দেখা যাচ্ছে তার প্রতি আপনার এরকম একটা বিরূপ মনোভাব হতে পারে। যাই হোক, এটা পলিটিক্যাল ইস্যু হয়ে যায়, আমরা এটা এখান থেকে বাদ দিই। আমাদের হচ্ছে কি, তাহলে আমরা বুঝতে পারছি যে খালেদা জিয়ার এখন কিন্তু পাওয়ার নাই, বাট ইনফ্লুয়েন্স আছে। তাহলে ওইটা আপনাকে ওইভাবে মেনটেন করতে হবে। এই ভদ্রলোকের কি আছে বলেন তো? পাওয়ার এবং ইনফ্লুয়েন্স, কোনটাতে ফেলবেন আপনি? ইনফ্লুয়েন্স আছে। ইনফ্লুয়েন্স হাই, পাওয়ার কিন্তু, ইনফ্লুয়েন্স হাই না লো? হাই। হাই, হাই ক্যাটাগরিতেই পড়বে, পাওয়ার কিন্তু লো। তাহলে ওনারা দুজন সেম ক্যাটাগরিতেই পড়তেছে। এই ভদ্রলোকের কি হবে? দুইটাই হাই। দুইটাই হাই হতে পারে, অথবা আপনি বলতে পারেন যে আপনার পাওয়ার কম আছে, ইনফ্লুয়েন্স বেশি আছে। কারণ উনি কোনো বলা যায় উনি অ্যাডভাইজার হিসাবে আছে, তাই না? তাহলে পাওয়ারটা তার রিলেটিভলি কম, ইনফ্লুয়েন্স কিন্তু বেশি। তাহলে পাওয়ার যদি কম হয়, ইনফ্লুয়েন্স যদি বেশি হয়, তাহলে সে কোথায় যাবে? পাওয়ার কম, ইনফ্লুয়েন্স বেশি, তাহলে কিপ ইনফর্ম তাকে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এইভাবে আপনারা দেখলেন যে দুইজন আছে, দুই ভদ্রলোক, দুইজন কিন্তু দুই ক্যাটাগরিতে পড়বে, তাই না? তাহলে এগুলা আপনার এখান থেকে জাস্ট আপনাদের বোঝানোর জন্য ওই সাইকেলটা এখানে দিয়ে আসি। এই ভদ্রলোকের কাজ কি দেখেন, এ কি কোন ক্যাটাগরিতে পড়বে? পাওয়ার, ইনফ্লুয়েন্স কোনটা কি আছে? দুইটাই কম। ইনফ্লুয়েন্স কম, পাওয়ারও কম। দুইটাই কম, তাহলে আপনি ওকে জাস্ট মানে রাখলেন, হ্যাঁ একে রাখলেই হবে। এইটার কি বলেন তো কি হবে? বাংলাদেশ জামাত ভাই ইসলামী। এটা বলা যাবে না। কেন বলা যাবে না? বাংলাদেশ জামাত ইসলামী উনি ইনফ্লুয়েন্সিয়াল ক্যাটাগরিতে আপনার হাই আছে, দেখেন। তাকে সরকারও পাওয়ার কম। ইনফ্লুয়েন্স হাই, পাওয়ার নাই। কারণ কি, গভর্নমেন্টও তাকে পেতে চায়, বিএনপিও তাকে পেতে চায়, তাই না? তার মানে ইনফ্লুয়েন্সিয়ালি সে কিন্তু ভালো পজিশনে আছে, কিন্তু বাট পাওয়ার নাই। তাহলে আপনাকে কিপ ইনফর্মড হিসাবে তাকে রাখতে হবে। এই ছিল আমাদের ওইটার ডিসকাশন। আর এই দুটা জিনিস আমরা আগামী দিন করবো, কারণ আপনাদের অলরেডি 11:15 বেজে গেছে। আমরা এই সেশন আজকের মতো আমাদের শেষের দিকে অবশ্য আমরা এটা শেষ করবো। শেষ হওয়ার আগ মুহূর্তে যদি কেউ কোনো একটু কোশ্চেন করতে চান, প্লিজ হ্যান্ড রেজ করে আপনি করতে পারেন। বলেন, কেউ যদি কোনো কোশ্চেন থাকে লাস্ট মোমেন্টে। আর আপনাদের একটু রিকোয়েস্ট করব যে এই ডকুমেন্ট গুলো আপনারা একটু একটু করে দেখবেন, না হলে দেখা যাচ্ছে যে আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, শুধু এই সেশনের উপরে বেস করে কখনোই আপনারা রিলাই করবেন না সেশনটা কি। আবার অনেকে ভাবতে পারেন যে সেশনটা হচ্ছে আপনার রেকর্ড হচ্ছে, রেকর্ড আপনি পরে দেখবেন। আসলে অনেস্টলি বললে এই রেকর্ড দেখার ধৈর্য আপনারা থাকবেন। এই জন্য আমি বলি যে নোট ডাউন করে নেবেন, নোট ডাউন করে নেবেন, এবং এই ডকুমেন্টসের আপনি আগের দিন প্রিন্ট করে নিয়ে এসে ওই স্লাইডে আপনি এই যে যেটা শুনতেছেন, যেটা আপনার কাছে হাইলাইটেড মনে হচ্ছে বা এটা মনে রাখা দরকার, ওটা একটু নোট করে নিলেন। তাহলে কি হবে, এটা আপনার জন্য ইজি হবে। তাছাড়া আপনি যদি আবার ফুল এই 2 ঘন্টার ভিডিও দেখতে যান, আপনি কোনোদিনই 2 ঘন্টার ভিডিও দেখতে পারবেন না, এবং ওটা দেখা সম্ভবও না আসলে।